আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। আল কুরআনের অনুবাদটা মনোযোগ দিয়ে পড়ছিল নাজারা। আজকে তার পাঠ্য সূরা হলো সূরা নাবা। প্রতিটা লাইন পড়ছে আর মনে মনে কেঁপে উঠছে নাজারা। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে উপলব্ধিগুলো যেন আরও সজাগ হয়ে উঠছে। ওর পায়ের কাছে বসে খেলছে মেয়ে নিমরা। পড়তে পড়তে হঠাৎ চমকে উঠল নাজারা। আজ আবার ওই বাচ্চাটার কান্নার শব্দ পাচ্ছে সে। ব্যাকুল হয়ে কাঁদছে বাচ্চাটা। গত দুদিন ধরেই নাজারা প্রায়ই এই কান্নার শব্দটা পাচ্ছে। জানালা দিয়ে উঁকি মেরেছে কয়েকবার, কিন্তু কান্নার উৎসটা খুঁজে পায়নি। আজও কান্নাটা শুনে ওর মনটা অস্থির হয়ে উঠেছে। হাতের অনুবাদটা বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলল, ইয়া আল্লাহ, বাচ্চাটার কান্না থামিয়ে ওর মনটা শান্ত করে দাও, ওর সমস্যা দূর করে দাও। প্রতিটি মুসলিম সর্বাবস্থায় তার সকল ভাইয়ের জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইবে, এটাই তার বৈশিষ্ট্য। সেই ভাইটি বা বোনটি হোক তার পরিচিত বা অপরিচিত, বাচ্চা কি বুড়ো, সাদা কি কালো, দেশি কি ভিনদেশি, স্বধর্মের কি ভিন্ন ধর্মের। একজন মুসলিম জীবনে চলার পথে কোনো বিপদগ্রস্ত অবস্থায় মানুষ দেখলে তার জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইবে, এটাই উচিত। এবং এতে সে নিজেও কল্যাণযুক্ত হবে, কারণ ফেরেশতারা সেই একই দোয়া তার জন্য আবার আল্লাহর কাছে করবে। নাজারা বাচ্চাটার জন্য মনে মনে দোয়া চাওয়া শেষে বইটা ফের খুলতে নিলে ওর 10 বছরের ছেলে আফনান ঘরে ঢুকে বলল, আম্মু, এদিকে দেখে যাও, একটা মেয়ে পড়ে ওর ঠোঁট কেটে গেছে, মেয়েটা খুব কাঁদছে। নাজারা দ্রুত বইটা তুলে রেখে বারান্দায় এসে দেখল তার ঠিক পাশের ফ্ল্যাটের বারান্দাটাতে একটা ছোট্ট ফুটফুটে শিশু কাঁদছে। সম্ভবত ওর ঠোঁট কেটে গেছে, কারণ তা থেকে রক্ত ঝরছে। নাজারা মনে মনে অস্থিরতা বোধ করল বাচ্চাটার কাছে যাবার জন্য। আহারে, বাসায় কি কেউ শুনতে পাচ্ছে না বাচ্চাটার কান্না? তাহলে ওকে কেউ কোলে তুলে নিচ্ছে না কেন? নাজারা গ্রিল ধরে বলল, কেঁদো না মামনি, ব্যথা পেয়েছ? আম্মু কোথায় তোমার? তখনই ঘর থেকে আফনাইনের বয়সী একটা ছেলে বেরিয়ে এসে বাচ্চাটার মুখটা অপটু হাতে মুছে দিল। নাজারা ভালো করে তাকিয়ে দেখল ছেলেটার সাথে মেয়েটার চেহারার একটা মিল আছে। মনে হয় ওরা দুজন ভাই বোন, কিন্তু ওদের মা কোথায়? নাজারা ছেলেটাকে জিজ্ঞেস করলো, এই যে বাবা, ওর কি হয় তোমার? আর তোমার আম্মু কোথায়? ছেলেটা অসহায়ের মতো নাজারার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি, এটা আমার ছোট বোন, আর আমার আম্মু অফিসে গিয়েছে। নাজারা ছেলেটার কার্টেসি জ্ঞান দেখে মুগ্ধ হলো, যদিও ওর সালামের উচ্চারণটা বিশুদ্ধ হয়নি, তবুও দিয়েছে যে এটাই তো অনেক। নাজারা বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা, বাসায় বড় কাউকে ডেকে বলো ওকে কোলে নিয়ে ওর ঠোঁটটাতে বরফ দিতে। দেখছো না ওর ঠোঁটটা কেটে রক্ত পড়ছে, ফুলেও তো গেছে। বুয়া কাপড় ধুচ্ছে, বাসায় তো আর কেউ নেই আন্টি। বাচ্চা ছেলেটা মলিন মুখে বলল, আহারে, এত রক্ত ঝরছে বলে নাজারা দ্রুত বারান্দায় ঘর ছেড়ে চলে গেলেন। বড় হিজাবটা টেনে মাথায় পরে নিলেন। তারপর নিমরাকে সাথে নিয়ে পাশের ফ্ল্যাটে নক করলেন। আফনানও ওর পিছু পিছু আসছিল। নাজারা ওকে ঘরেই থাকতে বললেন। 2-3 বার নক হতেই বুয়া দরজা খুলে দিলেন। কারে চান? কাউকে না। তোমাদের বাসায় বাচ্চাটা পড়ে যে ঠোঁট কেটে গেছে দেখনি তুমি? সেই কখন থেকে বাচ্চাটা কাঁদছে, ওর ঠোঁট থেকে সমানে রক্ত পড়ছে। নাজারা বুয়ার সাথে কথা বলতে বলতে বারান্দায় সে ছেলেটা তার বোনকে কোলে নিয়ে হাজির হলো। কোলের বাচ্চা মেয়েটা নাজারাকে দেখে আরো জোরে কেঁদে উঠল। নাজারা দ্রুত ওই বাচ্চাটাকে কোলে নিল। কাছ থেকে দেখে আটকে উঠল। ইস, ভয়াবহভাবে ঠোঁটটা কেটে গেছে। রক্তে বাচ্চাটার জামার সামনের অংশ লাল ছোপ ছোপ দাগে ভরে উঠেছে। নাজারার ভেতরকার মাতৃত্ব জেগে উঠল যেন। বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরে কান্না থামাতে চেষ্টা করলো। তারপর বুয়ার দিকে তাকিয়ে বলল, দেখেছো কি অবস্থা? বাচ্চা কাঁদলে একটু তো দেখতে হয়। কেন কাঁদছে? তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? আমি কি করুম? দুনিয়ার কাম পইরা রইছে, হ্যাঁ গো লইয়া ফইরা থাকলে আমার কামটি করবো কেডা? আর হেরাও কথা শুনে না, কতবার কইছি। আচ্ছা, ওকে আমি নিয়ে যাচ্ছি, আমি তোমাদের পাশের ফ্ল্যাটে থাকি, ওর রক্তটা বন্ধ করতে হবে বলে নাজারা দ্রুত বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে এলো। ওর পিছু পিছু সেই ছেলেটাও চলে এলো। ঘরে এসে নিমরাকে বিছানায় বসিয়ে নাজারা দ্রুত ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করলো। তারপর কোলের বাচ্চাটাকে বিছানায় বসিয়ে ওর ঠোঁট মুছে দিল। তারপর কয়েকবার বরফের শেক দিতেই রক্ত পড়া বন্ধ হলো, তবে ফোলাটা এখনো কমেনি। তবে বাচ্চাটা শান্ত হয়ে এসেছে আর থেকে থেকে ফোঁপাচ্ছে। নাজারা আফনানকে ডেকে ফ্রিজ থেকে আইসক্রিমের বক্সটা বের করতে বলল। তারপর ঘরে তৈরি সেই আইসক্রিমের ছোট একটা কিউব মেয়েটার ঠোঁটের সামনে ধরতেই সে চুষে চুষে খেতে লাগলো। আর তার ঠোঁটের ওপর আইসক্রিমের খসায় ফোলাটা ধীরে ধীরে কমে আসতে লাগলো। নাজারা এবার ওর ভাইকে জিজ্ঞেস করলো, ও ব্যথা পেল কিভাবে? ছেলেটা অপরাধী সুরে বলল, ও চেয়ার থেকে পড়ে গিয়েছিল। আহা, তা ওকে চেয়ারে বসিয়েছিল কেন? ও তো একেবারে ছোট। ছেলেটা লজ্জিত হয়ে মুখ নামিয়ে নিল। নাজারা ওর নাম জিজ্ঞেস করলে ও বলল, আমার নাম আনান। ও আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? অক্সফোর্ড ইন্টারন্যাশনালে।
কোন ক্লাসে? জি, আমি ক্লাস 6-এ পড়ি। ও তাই নাকি? আমার আফনানও ক্লাস 6-এ পড়ে, তবে স্কুলে না, মাদ্রাসায়। ও ছুটিতে বাড়িতে এসেছে, আবার কাল চলে যাবে। ক্যাডেট মাদ্রাসাতেও ও ওখানে থেকে পড়াশোনা করে। আনান কি বুঝলো কে জানে, কেবল আফনানের দিকে তাকালো। আফনান এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। আসসালামু আলাইকুম। নাজারা হাসি মুখে বলল, তুমিও হাত বাড়াও। এটাকে মুসাফা বলে, যা আমাদের প্রত্যেক মুসলমানের সাথে দেখা হলে করতে হয়। এটাই আমাদের সুন্নাত। মুচকি হেসে আনানও হাত বাড়ালো, তবে তা হ্যান্ডশেক স্টাইলে, কারণ সে তার বাবাকে মাঝে মধ্যে করতে দেখেছে। তখন আফনান বলল, মুসাফা 2 হাতে করতে হয়। আনান বাধ্য ছেলের মতো অপর হাতটিও বাড়িয়ে দিল। আফনান শব্দ করে বলল, ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আনান ওরটা শুনে নিজেও বলল। নাজারা হেসে বললেন, মাশাআল্লাহ, এই তো শিখে ফেলেছ। আর এই ছোট্ট মামুনিটার নাম কি? আনান হেসে বলল, ওর নাম জারা। আফনান মায়ের কোলে ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে বলল, আম্মু দেখো, যারা ঠোঁটের ফোলাটা একদম কমে গিয়েছে। নাজারা সেদিকে তাকিয়ে বললেন, মাশাআল্লাহ। আনান নিমরাকে দেখিয়ে বলল, ওর নাম কি আন্টি? ও হলো নিমরা, আমি আদর করে নিমি বলে ডাকি। আনান মাথা নাড়ল। নাজারা এবার বললেন, তোমরা কি এ বাসায় নতুন এসেছো? আগে তো কখনো দেখিনি। জি আন্টি, আমরা নতুন এসেছি এখানে। 2 জন ভাই বোন সারাদিন বাসায় একাই থাকো? জি না, বুয়া আছে, আর মাঝে মধ্যে নানুমণি এসে থাকে। আম্মু ফিরে কখন? মামুনির ফিরতে একেবারে সন্ধে হয়ে যায়, পাপাও তখনই ফেরে। আচ্ছা ঠিক আছে, তোমার ছোট আপু মানে যারা আমার কাছে থাক। ও ব্যথা পেয়েছে তো, একা হয়তো কান্না করবে। তুমি চাইলে বসতে পারো বা ঘরে যেতে পারো। আন্টি, আমি এখানে থাকতে পারি? নাজারা হেসে বললেন, হ্যাঁ পারো। আনান আফনানের দিকে তাকিয়ে বলল, তুমি আমার বন্ধু হবে? আমার কোনো বন্ধু নেই। আফনান হেসে ওর কাঁধে হাত রাখলো। দুজনে অনেক গল্প করলো। আনান আফনানের প্রতিটা কথাবার্তায় মুগ্ধ। কেমন যেন বড়দের মতো করে কথা বলে ও, আর মাথায়ও খুব বুদ্ধি। মোটামুটি সারাদিনই ওরা 2 ভাই বোন নাজারার তত্ত্বাবধানে দিন কাটিয়ে দিল। মাঝে একবার বুয়া ডাকতে এসেছিল, ভাত খাইবা না? আনান আফনান আর নিমরাকে নিয়ে খেলায় মশগুল ছিল বলে বুয়াকে ধমক দিয়ে বলল, না খাবো না, তুই যা এখান থেকে। তখন নাজারার সাথে সাথে ওকে সংশোধন করে বললেন, ছি বাবা, বুয়ার সাথে এভাবে কথা বলতে হয় না। সে তোমার বড়, আর বড়দের সম্মান করতে হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ না করে সে আমার উম্মত নয়। দেখেছো কি ভয়ঙ্কর কথা? তাই সাবধান, বড়দের সম্মান না করলে আল্লাহ নারাজ হন। ওকে তুমি সুন্দর করে বলো যে, আপু তুমি যাও, আমি আসছি। আনান তাই করলো। দেখে নাজারের খুব ভালো লাগলো। ছেলেটার মধ্যে সবকিছু মানার একটা প্রবণতা আছে, অবাধ্যতা করে না, যেভাবে বলা হয় সেভাবেই শিখে নেয়। তবে এটা ভেবে খারাপও লাগলো যে সঠিক তরবিয়তের অভাবে বাচ্চাটা সঠিক আচরণ শিখতে পারছে না। বাচ্চারা সাধারণত বাবা মা এবং আশেপাশের লোকেদের যা করতে দেখে তাই শেখে। তাদের হাতে কলমে শেখাতে হয়, সংশোধন করিয়ে দিতে হয়। বাবা মার সঙ্গহারা কত শত শিশু যে আজ ভুল শিক্ষা নিয়ে বেড়ে উঠেছে, তার হিসেব কে রাখে? বিকেলে যারা ঘুমিয়ে পড়লে নাজারা ওকে ওদের বাসায় রেখে এলো আর আনানকে বলল, ওর দিকে খেয়াল রেখো, তোমার আম্মু চলে আসার সময় হয়েছে। আনান বলল, থ্যাংক ইউ আন্টি। মেনশন নট বাবা, তুমি থ্যাংক ইউ না বলে জাযাকাল্লাহ বলার অভ্যাস করবে, কেমন? এটা একটা দোয়া। থ্যাংক ইউটা জাস্ট একটা ভদ্রতা, এতে কোনো উপকার নেই। কিন্তু জাযাক আল্লাহতে রয়েছে বিরাট উপকার। তুমি আরেকজনের জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইলে, কি এটা ভালো না? জি আন্টি। সন্ধ্যের পরপর এক আধুনিকা মহিলা দরজা নক করলেন। নাজারা মাগরিবের নামাজ শেষ করে সন্ধ্যের নাস্তার আয়োজন করছিলেন। গেট খুলে ভদ্রমহিলাকে দেখে খানিকটা চমকে গেলেন। চেহারাটা খুব পরিচিত, কিন্তু কোথায় দেখেছে মনে পড়ছে না। নাজারাই আগে সালাম দিল। সালাম দিয়ে জানতে চাইলেন কে তিনি, কোত্থেকে এসেছেন। মহিলাটি কৃতজ্ঞ হেসে জানালো, উনি তাদের পাশের ফ্ল্যাট থেকে এসেছেন। নাজারা তাকে ভেতরে স্বাগত জানালো। সে কৃতজ্ঞ কণ্ঠে বলতে লাগলো নাজারার উপকারের কথা। জানালো তার বাচ্চাটার জ্বর এসে পড়েছে ব্যথায়। নাজারা উদ্যোগ না নিলে বাচ্চাটার আরো রক্ত ঝরত কে জানে। বলতে বলতে হঠাৎ তিনি থেমে গিয়ে বললেন, আপা, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। নাজারাও মুচকি হেসে বলল, আপনাকে দেখে আমারও সেরকম মনে হচ্ছিল। তাই নাকি? আচ্ছা, আপনি কি আজিমপুর গার্লসে পড়াশোনা করেছিলেন? জি, আমি তো সেখানকারই ছাত্রী। ও আচ্ছা, আপনি এসএসসি কোন ব্যাচ বলুন তো? এই 95-এর ব্যাচ। আমিও তো 95। আপনি কোন সেকশনে ছিলেন? আমি তো 10C-তে ছিলাম। তাই নাকি? আমিও তো সি এর ছাত্রী। আমাদের ক্লাস টিচার ছিলেন সালমা আপা। হ্যাঁ, মিলেছে। আচ্ছা, আপনি কি লাভলি, তনু, বেলা ওদেরকে চিনতেন? ওর একটা গ্রুপ ছিল। জি চিনতাম তো। ওদের মধ্যে বেলা মেয়েটার ক্লাস 10-এ থাকতে বিয়ে হয়ে যায়। ঠিক ধরেছেন, আমি বেলা লাভলির বান্ধবী তনু। ও, এবার তাহলে ঠিকই ধরেছি। আপনার চেহারা এই কারণে এত চেনা চেনা লাগছিল। আপনার নামটা? আমি নাজারা হোসেন। আপনি বোরকা পরে ক্লাসে আসতেন তাই না? জি। নাজারা হাসলেন। তনু বলল, এবার চিনেছি। আপনার চেহারা আগের মতোই আছে, কেবল স্বাস্থ্যটা বদলেছে। ভাই কি করেন? 2 ক্লাসমেট এত বছর পর পরিচিত হয়ে গল্পের ঝুড়ি খুলে বসল। তনু তো নাজারা ছেলে মেয়ের সাথে পরিচিত হয়ে খুবই খুশি।
আধ ঘন্টার মধ্যে দুজন আপনি থেকে পুরনো সম্বন্ধ তুমিতে নেমে এলো। নাজারা বলল, তুমি কোথায় চাকরি করছো? নাভানাতে, এক্সিকিউটিভ। বাচ্চাদের এভাবে একা রেখে চাকরি করছো? ওদের প্রাপ্য হকটা থেকে তো ওরা বঞ্চিত হচ্ছে। কি করবো বলো? এখনকার বাজারে দুজনে কামাই না হলে চলে না। তাছাড়া বাচ্চাদের বেতন, টিচার, কোচিং, সামাজিকতা এসব খরচ পোষাতে গেলে ওর একার বেতনে হিমশিম খেতে হয়। তাছাড়া একটু ভালো থাকতে গেলে কিছু বাড়তি আয় তো করতেই হয়। এই যে দেখো, বাড়ি ভাড়া দিতেই তো সব শেষ হয়ে যায়। তাছাড়া লেখাপড়া শিখেছে কি ঘরে বসে থাকতে? নাজারা কোনো জবাব দিল না, কেবল হাসলো। তনুও হেসে বলল, তুমি তো বেশ আরামে আছো, 10টা 5টা দৌড়াতে হয় না, কিন্তু এত পড়াশোনা করে তুমি ঘরে বসে আছো, এটা কেমন কথা? আমার এত উচ্চাভিলাষ নেই তনু, মানুষের চাহিদার কোনো শেষ নেই। আমি অল্পতেই তুষ্ট থাকতে পছন্দ করি। তাছাড়া বাচ্চাদের কষ্ট দিতে আমার ভালো লাগে না, ওদেরকেও তো সময় দেওয়া জরুরি। এটাকে খাটো করে দেখার কোনো উপায় নেই। দুজনে কিছুক্ষণ কথা বলার পর তনু পুনরায় দিনের বেলা সাহায্যের কথা স্মরণ করে সেজন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিল। পাশাপাশি অনুরোধ জানালো তার ছেলেমেয়েগুলোর দিকে একটু খেয়াল রাখতে। বুয়াটা মহা ফাঁকিবাজ, কিন্তু এখন ভালো কাজের লোক পাওয়া মুশকিল বলে একে ছাড়ানো যাচ্ছে না। পরদিন তনু অফিসে যাবার পরপরই দুই ভাই বোন হাত ধরাধরি করে এসে হাজির। নাজারা ওদের দেখে হেসে উঠল। বাচ্চা দুটো মহা আনন্দে সারাটা দিন হেসে খেলে কাটিয়ে দিল। আনান গোসল আর খাওয়া সারতে নিজেদের ঘরে চলে গেল। 1 ঘন্টা পর আবার খেলতে চলে এলো। কয়েকদিন পর আফনানের মাদ্রাসা খুলে গেল ও মাদ্রাসায় চলে গেলে আনানের মনটা খুব খারাপ হয়ে গেল। আফনানের সঙ্গ ওর খুব ভালো লাগে, নিরেট নির্ভেজাল। প্রতি সপ্তাহে ও মনে মনে বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে, কারণ সেদিন আফনান বাড়ি ফিরবে। আফনান বৃহস্পতিবারে বাড়ি ফিরে আসে, আবার শনিবার দিন সকালে চলে যায়। দুদিন আনানের আনাগোনা বেশি থাকে এ বাড়িতে। আফনান চলে গেলে আনানও নিজেদের ঘরে নিজের পড়াশোনা, কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, কারণ যারা আর নিমরার সাথে ওর খেলতে তেমন ভালো লাগে না। ওর আফনানের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে, খেলতে এবং সময় কাটাতে বেশি ভালো লাগে। দেখতে দেখতে ওরা বন্ধুর মতো বেড়ে উঠতে লাগলো এবং আনানের ভেতরে ধীরে ধীরে দিনই চেতনা তৈরি হতে লাগলো। সে এখন সবকিছুই আফনানের মতো করে দেখার এবং করার চেষ্টা করে। ওর পরিবর্তন ওর বাবা মায়ের চোখে তেমন ধরা পড়ল না, কারণ তারা সকালে বেরিয়ে গিয়ে রাতে বাড়িতে ফেরেন। ছেলের মনোজগতের পরিবর্তনের খবর তাদের কাছে তখনও পৌঁছেনি। তারা চরমভাবে বিস্মিত হলেন যেদিন আনান তার জন্মদিন না করার সপক্ষে নিজের সিদ্ধান্ত জানালো। তনু প্রতি বছরের মতো এবারও ছেলের জন্মদিনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছিল। রাতে ছেলে মেয়ের সামনে স্বামীকে বাজার করার কথা বলছিল, তখনই আনান স্পষ্ট স্বরে জানিয়ে দিল সে এই বছর তার জন্মদিন করবে না। শুধু এই বছরই না, আগামী কোনো বছরই সে তার জন্মদিন পালন করবে না, কারণ এটা মুসলিম কালচারের অন্তর্ভুক্ত না, এটা সম্পূর্ণ বিজাতীয় রীতিনীতি। দেখা গেল যারাও ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আনানের বাবা অবাক হয়ে বললেন, জন্মদিন তো সবাই করে, এটা কোনো নির্দিষ্ট কালচার কেন হবে? আনান শান্তভাবে বলল, না পাপা, জন্মদিন মুসলিমদের কালচার না। আনানের বাবা সেজান বললেন, যদি বিজাতীয় কালচার হয় তো হোক, আমাদের করতে সমস্যা কি? সমস্যা অনেক। প্রধান সমস্যা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অস্বীকার বা অবহেলা করার গুনাহ হবে। তাছাড়া বাকিরা তো আমাদের মতো আকিকা করে না, রমজানে রোজা রাখে না, বাৎসরিক জাকাত দেয় না, তাহলে আমরা কেন ওদের মতো জন্মদিন করব আর ওদের কালচার ফলো করব? আনানের কথা শুনে সেজানের দায়িত্ববোধ জেগে উঠল। সে থমথমে মুখে বলল, ও এখন বড় হয়েছে, কাদের সাথে মিশছে খেয়াল করো। সে এই কথাবার্তা কোথা থেকে শিখেছে? এত বছর জন্মদিন করে এসেছে, না করলে রাগারাগি ফাটাফাটি করেছে। সে ছেলে এখন সুবোধ বালকের মতো বলে জন্মদিন করব না, এটা তো বিস্ময়কর। ব্যাস, এ পর্যন্তই। তনু আর গা করেনি। জন্মদিনের গিফট সে টাইম মতো ঠিকই ছেলে মেয়ের হাতে ধরিয়ে দিয়েছে। পুত্রকন্যাকে চোখে চোখে দেখে রাখা তনু কিংবা সেজানের হাতে নেই। সন্তানের আবদার পুরো করার মধ্যেই তাদের মাতৃত্ব আর পিতৃত্ব নিহিত। তাদের কাছে দায়িত্ব বলতে বছরে একবার ছেলে মেয়ের রিপোর্ট কার্ড দেখাকে বোঝায়। যেখানে কোনো সাবজেক্টে কম নম্বর পেলে সেই সাবজেক্টে আরেকটা টিচার বাড়িয়ে দেবার নামই তাদের কাছে দায়িত্বশীলতা। পুত্রকন্যার জন্মদিন না করতে চাইলেও সেজান আর তরু নিজেদের বিবাহিত জীবনের সিলভার জুবিলি করতে পিছপা হয় না। প্রতি বছরই ছোটখাটো করে এটা পালন করে, কিন্তু এবছর তাদের বিবাহিত জীবনের 25 বছর পূর্ণ হতে চলেছে। তাই বেশ ঘটা করে পালন করার ইচ্ছাটাতে বিরাট আয়োজন করেছে সেজান দম্পতি। তনু নিজে দাওয়াতের কথা নাজারাকে বলতে গেলে সে বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে। তনু কথা বাড়ায় না, কিন্তু বিষয়টা আনানের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আগে সে অনেক কিছুই বুঝতো না, গত বছর কয়েক ধরে সে একটু একটু করে বুঝেছে মা কেমন হয়, সংসারে তার ভূমিকা কি, বাবা কেমন হয়। নাজারা আন্টি তার চোখে মায়ের এক মূর্ত প্রতীক, যেটা সে নিজের মায়ের কাছে কোনোদিনই পায়নি। আনান এবছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাই তাকে বুঝিয়ে দিতে হবে না যে কোনটা ভালো কোনটা মন্দ। সে খুব ভালো করে বুঝে মেয়েদের কেমন হওয়া উচিত। তার কলেজের বান্ধবীরা যেখানে সেজেগুজে ওর মনোযোগ পাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, সেখানে ওকে নিমরার পায়ের পাতাটা দেখার জন্য দিনের পর দিন
বারান্দার চেয়ারটাতে বসে থাকতে হয়েছে। কারণ যেদিন নিমরা কৈশোরে পদার্পণ করে সেদিন থেকে ও টের পায় নিমরা ধীরে ধীরে কেমন গুটিয়ে যেতে শুরু করেছে। আগে একসাথে খেলতে বসতো, তখন নানা বাহানায় ঘর ছেড়ে বেরোতো না, সামনে আসতো না। আন্টিও বিষয়টি সযত্নে এড়িয়ে যান। অনেক পরে একদিন যখন আনান ইচ্ছা করে নিমরাকে দেখতে পাবার একটা বাহানা তৈরি করে নাজারা আন্টিকে বলল নিমরাকে ডেকে দিতে, সেদিন তিনি অত্যন্ত ভদ্রভাবে আনানকে বারণ করে দিয়ে বলেছিলেন, না বাবা, ও তো এখন বড় হয়েছে, সাবালিকা মেয়েদের এভাবে গায়রে মাহারামের সামনে যাওয়াটা অনুচিত। প্রত্যেক সাবালিকা মুসলিমার পর্দা মেনে চলা উচিত, কারণ এটা আল্লাহর আদেশ। আনান বলল, ওহ আফওয়ান বলে লজ্জিত মুখে নিজের ঘরে চলে এসেছে। সরির বদলে আফওয়ান শব্দটাও আনান আফনানের কাছ থেকেই শিখেছে। সেদিনই আনান হারে হারে টের পেয়েছে এ জীবনে সে আর কোনোদিনও নিমরাকে দেখতে পাবে না, কখনো না। আর এই বোধটা যেন ওকে কাবু করে ফেলল। নিমরা যখন আপাদমস্তক বোরকাবৃতা হয়ে মাদ্রাসায় যায়, তখন আনান নিজের ঘরে জানালা দিয়ে ওকে চলে যেতে দেখে মনে মনে একটা কথাই আওড়ায়, যে কথা কেবল সে আর তার রবই জানেন। গত কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে চিন্তা করছে আনান। মায়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে, কিন্তু কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। মায়ের সাথে তার সম্পর্ক এমন কিছু বন্ধুত্বপূর্ণ নয় যে অকপটে মনের কথা বলে ফেলবে, কিন্তু না বলেও যে উপায় নেই। পরে দেখা যাবে সব এলোমেলো হয়ে গেছে। অন্তত এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না আনান। এসব ভাবতে ভাবতে রিকশা গলির ভেতর প্রবেশ করলো। গলি দিয়ে ঢুকতেই কয়েকটা বাড়ির পরেই আনন্দের বাসাটা। রিকশায় বসেই প্রতিদিনের অভ্যাস মতো চোখ চলে গেল দোতলার জানালার দিকে। আনান জানে ওটা নিমরার রুম, তবে ওকে কখনো দেখেনি আনান। কালে ভাদ্রে কদাচিৎ ওকে এক পলক দেখা যায়, নইলে সর্বময় ভারী পর্দায় দেওয়াই থাকে। আজ আনানের সৌভাগ্যই বলতে হবে। তাকাতেই নিমরাকে দেখতে পেল। সে পর্দাগুলোকে সমান করে টেনে দেবার এক ফাঁকে স্বাভাবিকভাবেই বাইরে তাকিয়েছিল, আর তখনই চোখ পড়ে যায় আনানের ওপর। দ্রুত হাতে পর্দা টেনে দেয় নিমরা। আনান কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে। আরেকটু এগিয়ে রিকশা থেমে গেলে নেমে পড়ে আনান। পকেট থেকে মানি পার্স বের করতে গিয়ে লক্ষ্য করে রাস্তার মোড়ে দাঁড়ানো একটা ছেলে কৌতূহলী দৃষ্টিতে নিমরার জানালার দিকে বারবার তাকাচ্ছে। আনান রিকশা ভাড়া মিটিয়ে ব্যাগটা কাঁধে তুলে ছেলেটির দিকে এগিয়ে যায়। ছেলেটির কাছাকাছি গিয়ে সে নিজেও নিমরার জানালার দিকে তাকায়। জানালার পর্দা দেয়া। আনান চোখ ফিরিয়ে ছেলেটির দিকে তাকায়। ছেলেটি আনানের ভাবভঙ্গি দেখে সটকে পড়ার মতলব করেছে। পা বাড়াতেই আনান থামালো ওকে। কি ব্রাদার, ওই জানালায় কি খুঁজেন? কোন জানালায়? ছেলেটা মোটামুটি নার্ভাস। কোন জানালা জানেন না? আনানের কণ্ঠে রাগ না ব্যঙ্গ ঠিক বোঝা গেল না, তবে ওর চেহারা লালচে হয়ে উঠেছে। আপনি কে? আমাকে সব জিজ্ঞেস করছেন কেন? এটা রাস্তা, পাবলিক প্লেস। যে মনে চায় আসবে, যাবে, দাঁড়াবে। আপনি প্রশ্ন করার কে? আনান ঠান্ডা স্বরে বলল, কথাটা ঠিক, এটা পাবলিক প্লেস। দাঁড়ান, চাই বসেন, সমস্যা নেই, বাট ওই জানালা বাদ দিয়ে তাকাবেন, এটা আপনার জন্য ভালো হবে। গট দ্যাট? ছেলেটা কিছুটা নার্ভাস হলেও কথাটা শুনে ফট করে মন্তব্য করে বসলো। কেন ভাই, আপনার কিছু লাগে নাকি? আনান চলে যাচ্ছিল, ছেলেটা কথা শুনে ঘুরে তাকালো। লাগলে আপনার কোনো সমস্যা? ছেলেটা আর কোনো জবাব দিল না। আনান বাড়ির দিকে হাঁটা ধরল। মনটাই খারাপ হয়ে গেল ওর। এভাবে কদিন পাহারা দিয়ে রাখবে ও নিমরাকে? ওর সজাগ দৃষ্টির কারণে আশেপাশের কাকপক্ষেও নিমরার বাড়ির ছাদে বা রেলিংয়ে বসার সুযোগ পায় না। কিন্তু একদিন এমন কেউ আসবে যে নিমরাকে পাশে বসিয়ে নিয়ে চলে যাবে। বাধা দেবার কেউ থাকবে না, কারণ সে তার হক নিয়েই আসবে। সেদিন আনানকে হা করে তাকিয়ে থাকতে হবে। সেই দিনটি আসার আগে আনান কিছু একটা করতে চায়, কিন্তু কি করবে ও? আঙ্কেল আন্টি কি ওকে নিমরার দায়িত্ব দেবেন? ওকে সে উপযুক্ত? যদি না দিতে চান, কি করবে আনান? মাথাটা ব্যথা করছে আবার। ইদানিং এই ভাবনাটা ওকে বেশ চিন্তিত করে রাখছে। সিঁড়ি দিয়ে উঠে বাসার গেটের সামনে এসে বেল বাজাতেই পাশের বাসার গেটটা খুলে গেল। ভেতর থেকে নিমরার বাবা আসাদ আঙ্কেল বেরিয়ে এলো। আনান তাকে সালাম দিয়ে তিনি লম্বা উত্তর দিয়ে হাসি মুখে মুসাফা করলেন। এইমাত্র ফিরলি ভার্সিটি থেকে? জি আঙ্কেল। আচ্ছা, বিশ্রাম টিশ্রাম নিয়ে রাতে একটু দেখা করিস তো বাবা, তোকে একটু দরকার। জি আচ্ছা আঙ্কেল। আলমারি ঘেটে ঘেটে যারা সুন্দর একটা 3 পিস খুঁজে বের করলো। তারপর সেটা পরে দ্রুত তৈরি হয়ে মায়ের রুমে এলো। তনু অফিস থেকে ফিরে খানিক বিশ্রাম নিয়ে অফিসের কাজ নিয়ে বসেছে। সে যারাকে দেখে বলল, সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? দূরে কোথাও না মামনি, পাশের ফ্ল্যাটে। আজ নিমরাকে দেখতে আসার কথা। সব ঠিক থাকলে আজই কথা পাকা হয়ে যাবে। বলা তো যায় না, যদি আঁকতে হয়ে যায়, তাই আমি ফুল প্রিপারেশন নিয়ে যাচ্ছি। তা বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু 24 তারিখে তোমার মেডিকেল ভর্তি টেস্ট, ভুলে যেও না যেন। আমি জানি ইউ আর দ্য জিনিয়াস, তুমি পরীক্ষা দিলেই ফার্স্ট হবে। তবুও তোমাকে ওয়ার্ন করতে চাচ্ছি যে অনেক সময় সচিন টেন্ডুলকারও খেলতে নেমে গোল্ডেন ডাকে আউট হয়ে যায়। তাই সাবধান মামনি, আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। বেড়াতে যাচ্ছ যাও, তবে এটা একটু খেয়াল রেখো, তোমাকে নিয়ে তোমার বাবা এবং আমার অনেক স্বপ্ন যে তুমি ডাক্তার হবে। সো প্লিজ মাইন্ড ইট। যারা কোনো উত্তর করল না।
মনে মনে ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, সরি মা, মেডিকেল টেস্টে এবার আমি টিকব না, ফেল মারবো, কারণ আমাকে পাক্কা গৃহিণী হতে হবে, সুন্দর করে রান্না শিখতে হবে, আরও অনেক কিছু পারতে হবে, কারণ আমি যে একটা কঠিন পরীক্ষায় পাশ হতে চাই। মেডিকেল টেস্টে পাশ হওয়া হবে না আমার মা, ডাক্তারি মাথায় থাকুক। আমি জীবনে শুধু একটা জিনিসই হতে চাই, সেটা হলো আফনানের বউ। এটা হতে গেলে যা যা করা দরকার তাই আমি করব। কোনো মতে কলেজ শেষ করে আমি সারাদিন নাজারা আন্টির কাছে ঘুরঘুর করে আফনানের মনের মতো করে রান্না শিখছি কি ডাক্তার হয়ে মানুষের ফোড়া গালার জন্যে? নো ওয়ে মাই ডিয়ার মামুনি, এবার আমাকে বিয়ে দেবার চিন্তা মাথায় আনো, মেডিকেলের ভূত মাথা থেকে নামাও। আমি ছাড়াও বাংলাদেশে হাজারো মেয়ে আছে মেডিকেলের ডাক্তার হবার জন্য। ওয়াই মি? তাতে কি হয়েছে? আমি সব সাবজেক্টে গোল্ডেন এনেছি তো, স্কলারশিপ পেয়ে বোর্ডে স্ট্যান্ড করেছি তো। এসবে আমার কোনো আগ্রহ নেই প্রিয় মামুনি। আমি ওই দাড়িওয়ালার প্রেমে ভীষণভাবে পড়ে একেবারে মেরুদণ্ড ভেঙে ফেলেছে, উঠে দাঁড়ানোর সাধ্য নেই। চামারটা ভুলেও আমার দিকে তাকায় না, তাকালে দেখতে পেত আমি কত আকুল হয়ে ওর অপেক্ষায় দিন গুনছি। ছোটবেলা থেকেই সে একটা কাঠখোট্টা, বাট সরি টু সে মম, আমার পোড়া মন ওই কাঠখোট্টাতেই মজেছে। নাথিং টু ডু, আই এম ফুললি ক্রাস্ট উইথ হিম। কিরে অমন চুপ করে দাঁড়িয়ে কি এত ভাবছিস? তোর খালামুনি ফোন করেছিল? যারার ধ্যান ভঙ্গ হলো মায়ের কথায়। হ্যাঁ করেছিল, কাল আমাকে যেতে বলেছে, কিন্তু আমি যেতে পারবো না মা, তুমি খালাম্মা খালুকে বলে দিও। আমি ওসব গেট টুগেদার পার্টি ফার্টিতে কমফোর্ট ফিল করি না। সে কি, রাতে না থাকলি খেয়েই চলে আসিস? তোর খালাম্মা এত করে যখন বলছে তোর যাওয়া উচিত, আর এমন গেউদের মতো মাথা মুড়িয়ে কাপড় দিয়েছিস কেন? কেমন মহিলাদের মতো লাগছে। তোর সব কিউটনেস ঢাকা পড়ে যাচ্ছে ঘোমটার নিচে। মামুনি, আমার কিউটনেস কোনো সস্তা সন্দেশ না যে জনে জনে বিলাতে হবে। এটা একজনের জন্য তোলা থাক। আমি এভাবে ঘোমটা দিয়ে চলতেই পছন্দ করি। বাবার চিল্লাচিল্লির জন্য বোরকা পড়তে পারি না, নইলে সেটাও অভ্যেস করে নিতাম। জানি না বাবা, তোরা নাজারার সাথে থেকে থেকে ওর মতোই পশ্চাৎপদ হয়ে রয়ে গেছিস। সে ছিল আমাদের ক্লাসের সবচেয়ে মেরিটোরিয়াস গার্ল, অথচ এখন দেখ পুরা খালাম্মা সেজে বসে আছে। জীবনটাই বৃথা। জীবনের সফলতা কিসে সেটাই তো জানলে না মা, ব্যর্থতা মাপবে কি দিয়ে? হয়েছে, আর পাকামো করতে হবে না, যেখানে যাচ্ছিলি যা। তুই কি ওদের ঘর থেকে খেয়ে আসবি? মা, নাজারা আন্টি আমাকে না খাইয়ে ছাড়বে ভেবেছ? কখনো ছেড়েছে? বরং দেখো, তোমার আর বাবার খাবারও পাঠিয়ে দিতে পারে। দিলে তো ভালোই হয়, আমার এখন রাততে ইচ্ছে করছে না, বলে চোখ থেকে চশমাটা খুলে গলায় ঝুলিয়ে দিল তনু। যারা ত্রস্ত পায়ে চলে গেল। পাশের গেটে নক করলো, গেট খুলল আফনান। যারাকে দেখে চোখ নামিয়ে ভেতরে চলে গেল। যারার মনের আকাশে তখন হাজারো আতশবাজি ফুটছে। আনমনেই জিভ বের করে ভ্যাং চালো। খাটাস একটা, ভুল করে একটু তাকায় না। যেখানে ওর বাড়ি ফেরার দিনগুনে যারার আঙ্গুলের কর ব্যথা হয়ে যায়। যাক, আজ যে এসেছে এই ঢের, চোখে না দেখা দিক, মন তো জানে সে আমার পাশেই আছে। যারা মনে মনে গুনগুনিয়ে গেয়ে উঠল, ঘরে আয়া মেরা পরদেশি, প্যাসে বুঝি মেরি আঁখিও কি। আনান আঙ্কেলের ঘরের সামনে এসে টোকা দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসবো? কে রে আনান, এসেছিস? ভেতরে চলে আয় বাবা। জি আঙ্কেল, ডেকেছিলেন তখন? আরে হ্যাঁ, হঠাৎ করে এটা হয়ে গেল বুঝলি। তবুও ভালো, আফনানও চলে এসেছে। তুই একটু তোর বাইকটা টান দিয়ে সোজা চকবাজার চলে যা, আফনানকে নিয়ে যাস। ওখান থেকে এগুলো নিয়ে আয়, আর রয়্যাল থেকে গ্রিলটা নিস, ওদের গ্রিলটা ভালো হয়। এমন হুট করে এরা আসছে, কি আর করব, কিনে খাওয়ানো ছাড়া তো উপায় নেই। তোর আন্টি অবশ্য ঘরে করতে চেয়েছিল, বলে যারা আর নিমরা আছে সাহায্য করার জন্য। আমি মানা করলাম, মেয়েটার বিয়ে, ওকে কোন আক্কেলে রান্নাঘরে বসাই? তুই বল। আনানের মনে হলো ও যেন ওর নিজের জায়গাতে দাঁড়িয়েই আছাড় খেল। কি বললো আঙ্কেল? বিয়ে? কার? ও আল্লাহ, নিমরার বিয়ে। আনানের মনে হলো ও শুনতে ভুল করেছে, তাই শিওর হওয়ার জন্য ইতস্তত করে আরেকবার বলল, বিয়ে কার আঙ্কেল? আমার নিমরার। ছেলে খুব ভালো, বয়স ওর থেকে সামান্য বেশি, তবে ভালো স্কলার ছেলে। ইসলামিক স্টাডিজের ওপর মাস্টার্স, কোরআনিক সায়েন্সের ওপর পিএইচডি করছে। খুবই সজ্জন মানুষ বুঝলি। ওরাই আগ্রহ করলো। ছেলের ভাইয়ের বন্ধু আমার সাথে চাকরি করে, সেই সুবাদেই জানাশোনা। মেয়ে পছন্দ হলে ওরা আজই আক্ত করে ফেলবে। আমি অবশ্য এত হুট করে রাজি না, একটু ভাবার দরকার আছে। তাছাড়া আমার আত্মীয় স্বজন কেউ আসতে পারেনি, তাদের ছাড়া কেমনে কি? বুঝলি রে বাবা, মাথা কাজ করছে না। যাক, তাওয়াক্কাল তো আলাল্লাহ। কি রে, স্ট্যাচু হয়ে গেলি দেখি? দাঁড়া, আফনানকে ডাকি, ওকে নিয়ে বেরো। প্যাটিসগুলো টাটকা আনবি, ডিসেন্ট থেকে নিস, কেক আর প্যাটিসগুলো। আনার নিজের জায়গাতেই জমে গেছে। কপাল কাকে বলে, নিজের প্রিয়তমার বিয়ের নাস্তা ওকে কিনতে হচ্ছে। ও কোনো উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। কোনো উত্তর দেবার সামর্থ্য যেন ওর মধ্যে নেই। দীর্ঘশ্বাস ফেলার আগে সেই কথাটা মনে মনে আরেকবার আওড়ালো, যেটা সবসময় বলে এসেছে। দু চোখ বন্ধ করে পাঁজর নিংড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সেই কথাটাই আবার বলল, যেটা ওর রব ছাড়া আর কেউ জানে না। সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারল না আনান। মাথার ভেতরটা কেমন যেন দপদপ করছে। অস্থিরতা কমাতে নিজেকে বিভিন্নভাবে প্রবোধ দেবার চেষ্টা করল সে।
আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। নিশ্চয়ই এতে তার বা নিমরার জন্য কল্যাণই নিহিত রয়েছে। তবুও মনটা ছটফট করতেই থাকল। গতকাল রাতে কি হলো জানার জন্য উন্মুখ হয়ে আছে মনটা। বিয়ে কি ঠিক হলো? সকালে নাস্তার টেবিলে যারাকে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিল না ও বাড়ির ঘটনা কতদূর গড়িয়েছে, বিয়ে কি কনফার্ম হয়ে গেছে কিনা। চাপা একটা উত্তেজনা বিরাজ করছে ওর বুকে। কিছু জিজ্ঞেস করতে যাবার আগেই তনু ওর সামনে মিষ্টি সাজানো প্লেটটা এনে দিল। আনান পানির গ্লাসের জন্য হাতটা বাড়িয়েছিল, হাতটা গুটিয়ে নিল। পাংশু মুখে মিষ্টির দিকে চেয়ে রইল। তনু হেসে বললেন, এটা হলো আমাদের ছাদ ঢালাইয়ের মিষ্টি। গতকাল আমাদের নতুন বাসার 4 তলার ছাদটা ঢালাই দিল, সেটার মিষ্টি এটা। ভালো কথা, তোরা দুজন তোদের পাপার সাথে কথা বলে নিজেদের রুমের কালার টালার বা আদার্স ডেকোরেশন যা জানানোর জানিয়ে দিস, কারণ পরে সব সেট হয়ে গেলে বদলানো ঝামেলা। ইন্টেরিয়র ডেকোরেটর আসলে দুজনে উপস্থিত থেকে তোদের রুমগুলো তোদের মন মতো করে সাজিয়ে নিস। সব ঠিক থাকলে আমরা 1 মার্চে নতুন বাড়িতে উঠে যাব। বাড়িওয়ালাকে এ মাসেই নোটিশ দিয়ে দিতে হবে। যারা অবাক হয়ে বলল, আমরা এ বাড়ি ছেড়ে দেব? নয়তো কি সারা জীবন কি পরের বাড়িতে পড়ে থাকবো নাকি? এত কষ্ট করেছি তো এই জন্যই যে নিজেদের একটা মাথা গোজার ঠাঁই হোক। যারা আর কিছুই বলল না, নিজের নাস্তা শেষ করল। আনান দীর্ঘশ্বাস ফেলে মিষ্টির একটা কোনা ভেঙে মুখে দিল। যাক, এটা তাহলে নিমরার বিয়ের মিষ্টি না, কিন্তু বাড়ি ছেড়ে দিলে তো এখান থেকে চলে যেতে হবে, নিমরা থেকে দূরে চলে যেতে হবে ওকে। আনানের ভেতরে ভাঙচুর শুরু হলো। সবকিছু ধীরে ধীরে ওর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আনান তনুর দিকে তাকিয়ে বলল, মামুনি, আজ তোমার অফিস নেই? ছুটি নিয়েছি। কেন রে? তোমার সাথে একটা জরুরি কথা ছিল। কি বলবি বলে ফেল। না, পার্সোনালি বলবো। আনানের এক কথায় যারা একবার ওর দিকে তাকিয়ে উঠে পড়ল। মামুনি, আমি একটু নাজারা আন্টির সাথে মার্কেটে যাব, আন্টি গতকাল রাতেই বলে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, যা। বলে তনু কাপে চা ঢেলে ছেলের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে তোর চা, এবার কি বলবি বল। আনান কিছুক্ষণ উসখুস করে তারপর কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বলল, মামুনি, আমি নিমরাকে বিয়ে করতে চাই। তনু আরেকটা কাপে চা ঢালতে নিচ্ছিলেন। আনানের কথাটা শুনে ওই ভঙ্গিতেই আটকে গেলেন। আস্তে করে টিপট রেখে ছেলের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। কি বললি? আনানের আত্মবিশ্বাস নিয়েই কথাটা রিপিট করল। তনু মুখ খুলতে গিয়েও কিছুক্ষণ নীরব রইলেন। তারপর অবাক হয়ে বললেন, তোর কি মাথা ঠিক আছে? হ্যাভ ইউ গন ম্যাড? নিমরাকে বিয়ে করবি মানে ভেরি সিম্পল, বিয়ে করতে চাই মানে বিয়ে করতে ইচ্ছুক নিমরাকে, ব্যাস। এসব কি বলছিস তুই? প্রথম কথা, তোর লেখাপড়া এখনো শেষ হয়নি। দ্বিতীয়ত, ওদের পরিবারের সাথে আমাদের কোনো দিক দিয়ে মেলে না। একসাথে দীর্ঘদিন ধরে ভাড়া আছি বলে সোশ্যাল স্ট্যাটাসটা তো আর মিলে যায়নি। নিজেদের কিছু সুবিধার্থেই আমরা এখানে এতদিন ভাড়া ছিলাম, কারণ এখান থেকে আমাদের দুজনেরই যাতায়াতের সুবিধা ছিল। তাছাড়া এই বাড়িওয়ালাটা ভালো ছিল বলেই এসব কারণে এখানে থাকা। 2 দিন পর আমরা নতুন বাড়িতে উঠব, উঠেই হয়তো গাড়িটা কিনে ফেলবো। তারপর যারা মেডিকেল বা বুয়েটে ঢুকবে। তুই কত ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিস। তোদের দুজনকে নিয়ে আমার কত স্বপ্ন। তোর বাবা আর আমি গত 1.5 যুগ ধরে চাকরি করে টাকা সঞ্চয় করেছি কেবল তোদের দুজনকে প্রতিষ্ঠিত করার জন্য, ঢাকা শহরে নিজেদের একটা ঠিকানা বানানোর জন্য। আর মাত্র কটা দিন তারপর আমাদের স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝেছিস তুই? নিমরা একটা বিয়ে করতে চাওয়ার মতো মেয়ে হলো, লোকাল একটা মাদ্রাসা থেকে পাশ করেছে, গৃহবন্দী একটা মেয়ে। এদের যোগ্যতা হলো কাঁথা সেলাই করা আর আরবি পড়াতে পারা। সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই এদের। কি মনে করে তুই এই কথা বললি? আত্মীয় স্বজনদের কি বলে মুখ দেখাবো? আরে তোদের 2 ভাই বোনের পেছনে মানুষ লাইন দেবে 2 দিন পর। এখনই তো দিচ্ছে, কিন্তু আমি পাত্তা দিচ্ছি না। এই তো সেদিন লুলনা ভাবির যারার জন্য একটা এমপির ছেলের বিয়ের প্রস্তাব এনেছে, সাফ মানা করে দিয়েছি। বলেছি আগে ডাক্তারি পাশ করবে, প্রতিষ্ঠিত হবে, তারপর। আর তুই কিনা বলছিস? মামুনি, তোমাকে কিভাবে বললে তুমি বুঝবে জানি না। তোমার কাছে আমাদের 2 ভাই বোনের সুখের চেয়ে সোশ্যাল স্ট্যাটাসের চিন্তা বেশি। তুমি আমাদের এখানে থাকার সুবিধার কথা উল্লেখ করতে গিয়ে বলেছ যে তোমাদের অফিসে যাতায়াতের সুবিধা, বাড়িওয়ালা ভালো ইত্যাদি। তুমি তোমার সবচেয়ে বড় সুবিধাটা স্কিপ করে গেছো, যার কারণে তুমি গত 15 বছর ধরে এই বাসা ছেড়ে অন্য কোথাও যাওনি। সেটা হলো এখানে আমাদের পাশেই নাজারা আন্টিদের বাসা। দিনের পর দিন তোমার অনুপস্থিতিতে তিনি আমাদের 2 ভাই বোনকে মায়ের স্নেহে আগলে রেখেছেন। তুমি আমাদের তোমার মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে টাকার পাহাড় গড়েছ, আর নাজারা আন্টি আমাদের সেই অভাবটুকু নিঃস্বার্থভাবে পূরণ করার চেষ্টা করেছেন। আমরা 2 ভাই বোন কতটুকু সুসভ্য হয়ে বেড়ে উঠতাম তা বোঝা যেত যদি না তোমাদের 2 জনের অনুপস্থিতিতে বন্ধু আর বান্ধবীদের নিয়ে খালি ঘরে আড্ডা বসাতাম। আমার এখনো মনে আছে, যারা বেশি কান্নাকাটি করতে বলে রাহেলা বুয়া ওকে ছাদে নিয়ে ফেলে দেবার ভয় দেখিয়ে কান্না থামাতো। নাজারা আন্টি থাকায় সেটা বন্ধ হয়েছে। আমি নিজে কতভাবে হ্যারেস্ট হয়েছি তা মা হয়ে তুমি জানো না, কোনোদিন জানতেও চাওনি। লজ্জায় কোনোদিন তোমাকে বলিনি। আজ শোনো, রাহেলা বুয়ার মেয়ে আমার সাথে। শাট আপ আনান, বিহেভ ইয়োরসেলফ।
এসব কি শুরু করেছিস তুই? শুনতে চাচ্ছ না কেন মামনি? তোমার গাড়ি বাড়ি কিসের উপর দাঁড়িয়েছ তা শুনবে না? একদিন খালি বাড়িতে রাহেলা বুয়া একটা বাজে লোককে ঢুকতে দিয়ে আমাদের দুই ভাই বোনকে একরমে আটকে রেখে সে ওই লোকটার সাথে আনান, আই সেড জাস্ট স্টপ, উড ইউ? আমরা দুই ভাই বোন নষ্ট হয়ে যায়নি, বকে যায়নি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে মাস্তিতে ভেসে যায়নি, তা শুধু ওই নাজারা আন্টির কারণে। তিনি যেদিন আমাদের জীবনে আসলেন সেদিন থেকে আমাদের সবকিছু সুন্দরভাবে চলতে শুরু করলো। আমাদের জীবনের প্রয়োজনীয় মুহূর্তগুলোতে আমরা তোমাদের পাইনি মামনি। আমরা সকল আদব কায়দা সভ্যতা ভদ্রতা শিখেছি নাজারা আন্টির কাছ থেকে। আর মনে রেখো, তোমার টাকার দিকে তাকিয়ে তিনি নিজের ছেলে মেয়েকে লেলিয়ে দেননি। আমরাই বরং নিজেদের অবলম্বন হিসেবে নাজারা আন্টি সুস্থ সুন্দর সুগঠিত পরিবারের অংশ হবার আকাঙ্ক্ষা পোষণ করছি মাত্র। কাল যদি যারা বলে সে আফনানকে ভালোবাসে, তাহলে আমি একটু অবাক হব না। ইট উইল বি আ গুড ডিসিশন। কিসের এত দম্ভ তোমার মামনি? আনান যেন একটু হাঁপাচ্ছে। তনু অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। আনান চায়ের কাপ ঢেলে উঠে দাঁড়াতে গেলে তনু ধীরে ধীরে বললেন, নিমরার বিয়ের কথা পাকা হয়ে গেছে, আগামী পরশুদিন আঁকতে হবে। আশা করি তুমি পরিস্থিতির গুরুত্ব বুঝবে। সবকিছুর একটা মানানসই ব্যাপার আছে, আবেগ দিয়ে দুনিয়া চলে না। বি প্র্যাকটিক্যাল। নিমরার মতো মেয়ে তোমার জন্য নয়, তুমি ওর সাথে কখনোই কমফোর্ট ফিল করতে না। ছোটবেলার আবেগ দিয়ে বড়জোর প্রেম জন্মাতে পারে, জীবন চলতে পারে না। আনানের বুকের ভেতর কালবৈশাখীর ঝোড়ো হাওয়া। মায়ের দিকে তাকিয়ে ক্রোধ মেশানো সুরে বলল, তুমি বাবার সাথে কমফোর্ট তো? দয়া করে মিথ্যা বলার চেষ্টা করো না, ধরা পড়ে যাবে। তোমাদের ঝগড়া দেখিনি এমন রাতের সংখ্যা হাতে গুনে বলতে পারবো। দুবার ডিভোর্স হতে হতে রয়ে গেছে। তোমরা দুজন তো পছন্দ করে বিয়ে করেছিলে, দুজনেই শিক্ষিত উঁচু বংশীয়। তাহলে তোমাদের সম্পর্কে এত টানা পড়েন কেন? কতদিন আমার সামনে হাতাহাতি মারামারি করেছ। কই নাজারা আন্টিদের ঘরে তো কোনোদিন ঝগড়া দেখিনি। আঙ্কেল আন্টিকে তার প্রাপ্য সম্মান দেন, আন্টিও তেমনি আঙ্কেলকে মাথায় তুলে রাখেন। আমি তেমনই একটা সুন্দর ঘর চেয়েছিলাম, যেখানে স্বামী স্ত্রী পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা দিয়ে সবকিছুকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। আমি কোনো রেসের ময়দান চাইনি, যেখানে পরস্পর ঘোরা ছোটব আর দিন শেষে হিসেব করব কে জিতলো আর কে হারলো। তনু নীরবে বসে রইল। আনান সশব্দে চেয়ারে ঠেলে সোজা উঠে চলে গেল। যারা শুক্রবারের পরীক্ষার জন্য কিছুটা ব্যস্ত হয়ে পড়ল। এদিকে নাজারা নিজে এসে তনুকে দাওয়াত করে গেল। আক্তের 15 দিন পরেই ওরা মেয়ে নিয়ে চলে যাবে। মোটামুটি ঘরোয়া পরিসরে খুব সংক্ষিপ্তভাবে নিমরার বিয়েটা হয়ে গেল। যাবার সময় জারার গলা জড়িয়ে ধরে সে খুব কাঁদল। যারা নিজেও চোখের জলে ভাসল। সেদিনের পর থেকে আনান নিমরার বিষয়ে আর কোনো কথাই বলেনি। আক্তের 2 দিন আগেই সে ব্যাগ গুছিয়ে রাজশাহী এক বন্ধুর বাড়ি চলে গিয়েছে। ফিরেছে আক্তের 3-4 দিন পরে। মনের ঘরের দরজা জানালা যেগুলো হুট করে খোলা ছিল সেগুলো সব একে একে বন্ধ করে দিয়ে নিজের ভেতর নিজেকে একেবারে গুটিয়ে ফেলল আনান। এই ঘরে কারো প্রবেশাধিকার নিষিদ্ধ। এরই মধ্যে দেশের বাইরে যাবার একটা খুব ভালো অফার পেল আনান। সেটা নিয়ে খুব তোড়জোড় শুরু করে দিল। অবশেষে একদিন এক মন বিষণ্ণ করার সন্ধ্যায় অস্ট্রেলিয়া পাড়ি জমালো আনান। বাংলাদেশে থাকাটা ওর জন্য খুব কষ্টকর হয়ে উঠেছিল। যেন এখান থেকে পলাতে পারলেই বাঁচে। এখানকার পরিবেশ ওর কাছে অসহ্য লাগছিল। এখানকার সবকিছু থেকে সে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়েই থাকতে চায়। এরই মধ্যে জারাদের পরিবার নতুন বাসায় উঠল। তনু নাজারার হাত ধরে কৃতজ্ঞতা স্বীকার করে বেরিয়ে পড়ল। নাজারা আন্টি যারাকে ধরে কেঁদে ফেললেন। যারাও নিজের আবেগে কথা বলতে পারছিল না। নাজারা আফসোস করলেন যারার জন্য। নিমরাও নেই, তুইও বগুড়া চলে যাচ্ছিস, আমার চারপাশটা একদম খালি হয়ে গেল রে। যারা তাকে জানালো সময় পেলে দেখা করবে, এবং সত্যি সত্যি যারা সময় সুযোগ পেলে নাজারার সাথে এসে দেখা করে যায়, বিশেষ করে ছুটির দিনগুলোতে। কারণ সেদিন ঘরে এলে আফনানকে পাওয়া যেত, যদিও দেখা করা বা কথা বলা কোনোটাই হতো না। তবুও নাজারার সাথে সময় কাটানোর মাঝেও ও আলাদা আনন্দ খুঁজে পেত। গেলেই আফনানের পছন্দের কোনো না কোনো কিছু নিজ হাতে বানিয়ে নিয়ে রেখে আসতো যারা। ওর ঘরটা গুছিয়ে দিত, বইগুলো সাজিয়ে দিত, ভালো পত্রিকা বা ম্যাগাজিন পেলে ওর টেবিলে রেখে আসতো। কারণ ও জানে আফনান কি ধরনের বিষয়বস্তু পছন্দ করে। মাঝে মধ্যে নতুন বই কিনে সেলফে সাজিয়ে রেখে আসতো। আর বইয়ের প্রথম পাতায় শুধু লিখে দিত জারা, যেন ওর নামটা আফনান কখনো ভুলে না যায়। একদিন নাজারা নিজের থেকে জারাকে ওর বিয়ের কথা জিজ্ঞেস করলেন। উত্তরে জারা সলজ্জ হেসেছে। নাজারা কিছু একটা বলতে গিয়েও চেপে গিয়েছেন। তার গোপন একটা ইচ্ছে ছিল, আর সেটা হলো জারাকে নিজের ছেলের বউ করবেন। একদিন কি ভেবে আফনানকে বলে বসলেন জারার কথা, কিরে বিয়ে শাদী করতে হবে না? সময় হলে করবো মা, আরেকটু গোছাতে দাও। মেয়ে অবশ্য একটা পছন্দ করেছে, এখন তোর মত হলেই হলো। আফনান অবাক হয়ে তাকায়। এরই মধ্যে তুমি মেয়েও পছন্দ করে ফেললে? নাজারা হাসেন। আমাদের জারার কথা বলছিলাম। মন্দ কি, আমার হাতে গড়া মেয়ে, পারিবারিক সাপোর্টের অভাবে ততটা মেনটেন করতে পারে না, তবু ইসলামিক দিকগুলো যথেষ্ট মেনে চলে। আফনান হেসেছে। মন্দ তো নয় আম্মু, বরং একটু বেশিই ভালো।
আমি হলাম ছাপোষা মানুষ, ওইসব ডাক্তার ফাক্তার আমার পোষাবে না। তুমি এসব বলতে যেও না, অযথা কষ্ট পাবে। নাজারা থমকে গেলেন। সত্যিই তো, তনু কি এই প্রস্তাব মেনে নেবে? এমনিতেই তার যা হাই অ্যাম্বিশন, মনে হয় না সে রাজি হবে। তার মেয়ে 2 দিন বাদে ডাক্তার হবে, সে তো আরো উচ্চ পর্যায়ের জামাই খুঁজবে। আফনান তো সে তুলনায় খুবই সাধারণ। নানান দিক ভেবে তনুর কাছে প্রস্তাবটা দিতে খুব সংকোচ হয়েছিল নাজারার। তার আফনান এখন একটা প্রাইভেট কলেজে ঢুকেছে শিক্ষক হিসেবে। পাশাপাশি নিজেদের গ্রামে নিজেদের 8 কাঠা জায়গার ওপর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নাজারা নিজের ইচ্ছেটা নিজের ভেতরেই লুকিয়ে রাখলেন। কখনো আগ বাড়িয়ে সেটা আর বলতে যাননি, কারণ সেটা হয়তো ঠিক হতো না। কারণ কে জানে, তনু মুখের ওপরে মানা করে দিতে পারে, সেটা বরং আরো দৃষ্টিকটু হতো। এখন যে সুসম্পর্কটুকু আছে সেটাও নষ্ট হয়ে যাবে। এদিকে আফনানও বিয়ের ব্যাপারে একদম চুপটি মেরে আছে, কোনোরকম টু ফাঁ করছে না। সে আছে তার কলেজ আর মাদ্রাসা নিয়ে। মাদ্রাসার অর্ধেকটা পাকা করা হয়েছে, ছাত্রের সংখ্যাও বেড়েছে। ইদানিং আফনান ওর ছুটিগুলো ওইখানে গিয়ে কাটায়। মাঝে মধ্যে নাজারা নিজে গিয়ে দেখে আসেন ছেলের স্বপ্রতিষ্ঠিত মাদ্রাসা। আনন্দে তার বুক ভরে ওঠে। আফনান বেশ খেটে খুঁটে যথাসম্ভব আধুনিকায়ন করার চেষ্টা করেছে এটাকে। ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা সহ চিকিৎসা, বিনোদনমূলক কর্মকাণ্ড সবই আছে এতে। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। সবকিছুই মসৃণ গতিতে চলছিল, কিন্তু নিয়তির দোলাদলে আচমকা এক ঝোড়ো বাতাসে নিমরার জীবনটা হঠাৎ যেন থেমে গেল। ঘূর্ণি পথে ওরা ঝরা পাতার মতো। আচমকা এক রোড অ্যাক্সিডেন্টে ওর স্বামী প্রাণ হারালো। একমাত্র পুত্র আজানকে নিয়ে শ্বশুর বাড়িতে নানান সমস্যার মাঝ দিয়ে সবার সঙ্গে টিকে থাকাটা নিমরার জন্য বেশ কষ্টকর হয়ে উঠল। নিমরা সব ভুলে আজানকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিল, কিন্তু শ্বশুরবাড়ি থেকেই তার পুনর্বার বিয়ের প্রস্তাব উঠলে নিমরার 1 বছর বয়সী আজানকে নিয়ে মায়ের কাছে চলে এলো। ভাঙা মন এত যন্ত্রণা আর সইতে চায় না। তাদের নিমরাকে বিয়ে করতে চাওয়ার মূল উদ্দেশ্য ছিল আজানের সম্পত্তিগুলো বেহাত হওয়া থেকে রক্ষা করা। নিমরার মায়ের বাড়িতে এসে পুনরায় মাদ্রাসার শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিল। যে মাদ্রাসায়ও নিজে একদিন ছাত্রী ছিল, আজ সেখানে ও শিক্ষক হয়ে ঢুকেছে। ইচ্ছে আছে পরবর্তীতে বড় ভাইয়ের মাদ্রাসায় মহিলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করবে। যারা এবারে ছুটিতে বাড়িতে এসেই নাজারা আন্টির সঙ্গে যোগাযোগ করতে গিয়ে নিমরার এই ভয়াবহ দুঃসংবাদটা শুনল। পরদিন দেখা করতে চলে এলো ওর সাথে। এতদিন পর 2 বান্ধবীর দেখা হয়ে ওরা আবেগাপ্লুত হয়ে গেল। যারা বলল, কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তোকে অনেকদিন পর দেখে ভালো লাগছে। এতটুকুও বদলাসনি তুই, সেই আগে নিমরাই আছিস। নিমরা ম্লান হাসল। আমার কথা ছাড়, তোর কথা বল। বিয়ে করিসনি কেন এখনো? আমাকে কে বিয়ে করবে? আচ্ছা তাই নাকি, বলতো ব্যবস্থা করি। আমার সেই ভাগ্য কোথায়? বলে মলিন হাসল যারা। 2 বন্ধুতে অনেক গল্প হলো। নাজারা যারাকে রাতে না খাইয়ে ছাড়লেন না। বাড়ির খোঁজখবর নিলেন। যারার কাছে শুনতে পেল ওর বাবা স্ট্রোক করে শয্যাশয়ী হয়ে আছেন। ওদের 2 ভাই বোনের বিয়ে দেবার জন্য পাগল হয়ে গেছেন মা। কিন্তু আনান ভাইয়া দেশের বাইরে গিয়ে সেই যে ডুব দিয়েছে, আর কোনো খবর নেই। আনান দেশের বাইরে যাবার পর থেকে দেশে খুব একটা বেশি যোগাযোগ করেনি। মাঝে মধ্যে টুকটাক ফোন আলাপেই যা কথা হতো, এদিককার কোনো কথাই সে শুনতে চাইতো না। একদিন তনু ওকে বিয়ের কথা জিজ্ঞেস করলেন। মেয়ে দেখবেন কিনা জানতে চাইলে আনান বলে, আমার বিয়ের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো, তুমি যারাকে নিয়ে ভাবো। তনু মৃদুস্বরে ছেলেকে বোঝান, তুই আমার একমাত্র ছেলে, আমার কি কোনো শখ আহ্লাদ নেই? আমার কি নানি দাদি হতে ইচ্ছে করে না? সরি মা, দাম্পত্য কলহে জড়ানোর কোনো শখ নেই আমার। ওই শখ বহু আগেই মিটে গেছে। কিসব বলিস? দাম্পত্য কলহ হবে কেন? আমি দেখে শুনে ঘরোয়া মেয়ে খুঁজে আনবো তোর জন্য। দেশে আয় বাপ আমার খুব কষ্ট হয় তোর জন্য। এমনিতেই ভালো আছি মা, সেথে যন্ত্রণা বাড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। ছাড়ো তো এসব কথা। তনু দীর্ঘশ্বাস গোপন করেন। তার নতুন বানানো বাড়ি আজ বিরান মরুভূমি। কত কি ভেবেছিলেন তনু, ছেলে মেয়ে, ছেলে বউ মেয়ে, জামাই, নাতি নাতনি নিয়ে কত আনন্দ করবেন, তা না একা একা মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে। আনানের বাবা সারাদিন বিছানায় শুয়ে আনান করে। যারা তো বগুড়া মেডিকেল কলেজে চান্স পেয়ে সেখানেই হোস্টেলে উঠে গেছে। মাঝে মধ্যে ছুটি ছাটায় আসে। ওকেও বিয়ের কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠে। বলে কোনোদিনই বিয়ে করবে না, সমাজসেবা করবে। তনুর অস্থির লাগে। কোনো দিকে দিশে খুঁজে পান না তিনি। 2 ছেলে মেয়েই এভাবে বিগড়ে গেল কেন তিনি ভেবে পান না। এরই মধ্যে আনানের বাবা মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলো। ডাক্তাররা তাকে আইসিইউতে রাখলেন। তনু কোনো দিশে না পেয়ে আনানকে ফোন করে ওর বাবার খবর জানালে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, দেখি আমি এদিকটা ম্যানেজ করতে পারি কিনা। 2 দিন পরেই আনান ফোন করে জানালো সে আগামীকাল সন্ধ্যের ফ্লাইটে দেশে আসছে। আনানের বাবার অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় তাকে নিয়ে বাড়ি চলে এলো তনু। ছেলে বাড়ি ফেরার আগেই তাকে কিছু কাগজ গোছাতে হবে। ছেলে বাপের খবর পেয়ে দেশে আসছে, ওকে এবার আটকাতে হবে, নইলে আবার বাইরে গিয়ে ডুব মারবে। শেষে তনু নিজেও মৃত্যুর আগেও ও দেখা পাবে কিনা
সন্দেহ। এলোমেলো চিন্তার ঝড় চলছে তার মাথার ভেতরে। সবকিছু দ্রুত গোছাতে হবে। এবার আনান এলে ওকে জোর করে হলেও বিয়েটা করিয়ে দিতে হবে। ওর বাবার কথা বলে হোক, যেভাবে করে হোক একবার বিয়ে করিয়ে দিতে পারলে আর বিদেশ বিভুঁয়ে পালাতে পারবে না। তনু জারাকেও ফোনে আনানের আসার কথা জানালেন। যারা জানালো সামনেই তোর ফাইনাল পরীক্ষা, এখন আসা সম্ভব নয়। তনু কথার ফাঁকে জানিয়ে রাখলো 2 দিনের জন্য হলেও যেন ছুটি নিয়ে চলে আসে। তিনি এবার জোর করে হলেও আনানকে বিয়ে দিয়ে ছাড়বেন। গতরাতেই আনান দেশে ফিরেছে। তনুর মনে আজ আনন্দের জোয়ার। একমাত্র ছেলেকে কাছে পেয়ে তিনি যত্নের চূড়ান্ত করেছেন। আনানের বাবাও চোখের জল ফেললেন ছেলেকে দেখে। তিনি কথা বলতে পারেন না, ছেলের দিকে কেবল তাকিয়ে রইলেন। বাড়ি ফিরে ক্লান্ত আনান একটা হট বাথ নিয়ে হালকা নাস্তা সেরে লম্বা একটা ঘুম দিল। সকালে বুকের ওপর কারো ওঠানামার টের পেয়ে ঘুম ছুটে গেল আনানের। কম্বলের ভেতর থেকে হাত বাড়িয়ে বাচ্চাটাকে 2 হাতে ধরে বুকের উপর বসালো। ছোট্টখাট্ট গোলগাল মুখ, কি ভীষণ কিউট দেখতে। আনান ওর ছোট্ট নাকটা টেনে নিয়ে বলল, নাম কি? নাম বলতে পারো? পিচ্ছিটা তাকিয়ে রইল। কোনো উত্তর না দিয়ে আনান হেসে বলল, কি নাম নেই? নাম কি মনে নেই? ছেলেটা দুদিকে মাথা নাড়ল। আনান আবারও বলল, আমার গায়ের উপর যে বসেছ হিসু করে দিবে না তো? পিচ্ছিটা ঝুঁকে প্যাম্পারটা দেখালো। আনান হাহা করে হেসে উঠল। বাচ্চাটার বুদ্ধিমত্তা দেখে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো ওকে। বেশ মজাই লাগছে ওর বাচ্চাটার সাথে কথা বলতে। এরই মধ্যে তনু ঘরে ঢুকে বললেন, কি জ্বালাচ্ছে নাকি তোকে? না মা, একদম না। এই সো সুইট। কার বাবু এটা? কেন, তোর পছন্দ হয় ওকে? আনান বাবুটাকে শূন্যে ধরে ঘুরিয়ে এনে নিজের কাঁধে বসিয়ে বলল, খুব গুড, ভেরি গুড। এই শোন, সন্ধ্যায় বাসায় কিছু গেস্ট আসবে। তুই কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখবি না, ফ্রি থাকিস। কেন, সন্ধ্যায় কি? সেটা সন্ধ্যায় জানতে পারবি, তাই না নানু ভাই? বলে তনু বাচ্চাটার গালটা আলতো করে টেনে চলে গেলেন। আনান বোকার মতো বাবুটার দিকে তাকিয়ে ইঙ্গিত জিজ্ঞেস করল, কি বুঝলে? বাবুটা তাকিয়ে রইল। ওর দিকে তাকিয়ে থেকে আনানের খুব মায়া হলো। ঝুঁকে ওর কপালে চুমু খেল সে। আজই পরীক্ষা শেষ হয়েছে। আরেকটা টেস্ট শনিবারে হবার কথা ছিল, কিন্তু অ্যানাটমি লেডি টিচারের ভাইরাল ফিভার হওয়ায় সেটা পোস্টপন করা হয়েছে। আগামী সপ্তাহে আপাতত কোনো সিটি নেই। এই মোক্ষম সুযোগ। ক্লাস শেষ হতেই যারা আর দেরি করেনি, দ্রুত নিজের ব্যাগ গুছিয়ে নিল। এখনই বেরিয়ে পড়লে 3টের গাড়ি ধরা সম্ভব হবে। চটপটে হাতে স্কার্ফটা বেঁধে পার্পল রঙা আবায়াটা গায়ে চড়ালো যারা। স্কার্ফেরই একটা অংশ দিয়ে নাক মুখ ঢেকে নিল নিকাবের মতো করে। ব্যাস, সে বাইরে যাবার জন্য তৈরি। এর পাশের বেডটাতেই থাকে ওর আরেক ক্লাসমেট রুহি। সে অলস ভঙ্গিতে শুয়ে শুয়ে যারার কাজকর্ম দেখছিল। সে হাই তুলে বলল, ভাইয়ের বিয়ে তাই না? দাওয়াত দিলি না? আরে আঁকতে হবে, ফাংশন যখন হবে তখন তোদের বলবো। তাছাড়া একেবারে হুট করে আঁকতে হচ্ছে। দেখিস ভাইয়ের কথা বলে আবার তোকে না বিয়ের পিড়িতে বসিয়ে দেয়। যারা হেসে ফেলল, এমনও হয় নাকি? কি যে বলিস না। সানিয়ার কি হলো মনে নেই? শেষ পরীক্ষার দিন বাবা অসুস্থ বলে ইমার্জেন্সি ডেকে নিয়ে রাতেই বিয়ে। ওটা তো ছেলে বাইরে থাকে বলে তাড়াহুড়া করতে হয়েছে। আমার তেমন সম্ভাবনা নেই। তোর সেরকম হলে তো তোর আশিকের কি হবে? মানে কে আশিক? যারা ভ্রুম কুঁচকাল। ডাক্তার আফনান হাবিবের কথা এরই মধ্যে ভুলে গেলি? ওহ, সেই জোকারটার কথা আর বলিস না। নাম নিতেও ভয় করে, মনে হয় নাম নিলে এসে হাজির হবে। তবে যাই বলিস, তোকে খুব ভালোবাসে। ইসলামে বিয়ের আগে প্রেম হারাম, জানিস তো? আজকাল কতজন মানে এসব। কেউ না মানলেও সূর্য পূর্ব দিকে ওঠে। যাই রে। দ্রুত পায়ে নিচে নেমে এলো যারা। গেট দিয়ে বেরোতেই আফটানের সাথে দেখা হয়ে গেল। ছুটে এসে ওর হাত থেকে একটা ব্যাগ কেড়ে নিল। হেই, তুমি নাকি বাড়ি যাচ্ছ? যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখতেই তো পাচ্ছ। গিভ মি দ্য ব্যাগ, আই উইল বি লেট। চলো তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসি। লাগবে না প্লিজ, ইউ মে লিভ নাও। আরে এমন করছো কেন? মনিকা বলল তুমি ইমার্জেন্সি ঢাকা যাচ্ছ, তাই ভাবলাম তোমার ভাইয়ের বিয়ে, তাই না? আমি আসতে পারি? যারা কোনো কথা না বলে হাঁটতে লাগলো। আফনান আবার বলল, তোমাকে এই লুকে কখনো দেখিনি। হিজাব, নিকাব, ওয়াও, জাস্ট লুকিং লাইক ইরানি প্রিন্সেস। রিক্সা। যারা হাত তুলে একটা রিক্সা থামালো। আফনানের হাত থেকে অপর ব্যাগটা প্রায় ছিনিয়ে নিয়ে রিক্সায় উঠে পড়ল। হুডটা আটকে দিন। আই উইল কল ইউ লেটার, হ্যাভ আ গুড জার্নি, মিস ইউ। শুনতে শুনতে অনেকটা পথ চলে এলো যারার রিক্সা। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল যারা। এ এক নতুন উৎপাত। আফনান হাবিব নতুন ক্লাস শুরু হওয়ার পর থেকেই পিছু লেগেছে। যারা বিভিন্নভাবে ওকে এড়াতে চেষ্টা করে, কিন্তু এত বেহায়া যে তার সকল কথাবার্তা কর্মকাণ্ড পরিচালিত হবে যারাকে উদ্দেশ্য করে। একদিন স্যারকে দিয়ে কথা শুনিয়েছে, নিজেও একদিন অপমান করেছে। সে গায়ে মাখেনি। এখন যারাই সাধ্যমতো এড়িয়ে চলে। চকিতে রিস্ট ওয়াচটা এক পলক দেখে নিল যারা। 2:45 বাজে। যথেষ্ট সময় আছে এখনো। আননের কথা ভাবল, কি সৌভাগ্য ওর। আল্লাহ ওর দোয়া শুনেছে। প্রিয় মানুষটাকে সঙ্গী হিসেবে পেতে যাচ্ছে সে। যারা আরেকবার দীর্ঘশ্বাস ফেলল। ওর নিজের ভাগ্যে যে কি আছে কে জানে। বাচ্চাটার সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো আনান।
খেলতে খেলতে দুবার হাই তুলল বাচ্চাটা। আনান বুঝলো ওর ঘুম পেয়েছে। আনান ওকে পাশে ডেকে বলল, এসো এখানে শুয়ে পড়ো। বাচ্চাটা সুবোধ বালকের মতো কম্বলের তলায় এসে ঘন ঘন হাই তুলছিল। তারপর চাবিওয়ালা পুতুলের মতো চুপ করে ঘুমিয়ে পড়ল। আনান ওকে দেখে হেসে নিজে বিছানা ছেড়ে উঠে পড়ল। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসতেই মামুনি ওর সামনে এসে বসল। ঘুম কেমন হলো বাবা? মাশাআল্লাহ, ভালোই হয়েছে। আচ্ছা, সন্ধ্যের কথা কি যেন বলছিলে? গেস্ট আসবে? গেস্ট তো আসবেই, তবে সবই নিজের লোক। আমরা এক জায়গায় যাব। পুরো ব্যাপারটা তোর জন্য সারপ্রাইজ থাকলো। আশা করি তোকে খুশি করতে পারবো। খুব জমজমাট আয়োজন মনে হচ্ছে। ইনশাআল্লাহ সেরকমই তো হচ্ছে। বাবুটা কার? পাশের বাসা থেকে এসেছে নাকি? না। কি করেছে সে? কে বাবুটা? ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, সন্ধ্যার একটা ব্যাপার বলো। তোমার ওয়েডিং অ্যানিভার্সারিটাই না তো? ইউ নো আই ডোন্ট লাইক ইট। আরে না রে, তোর বাপ বিছানা থেকে নড়তে চড়তে পারে না, আমি করব ওয়েডিং অ্যানিভার্সারি। সন্ধে আসুক তখন দেখিস, তার আগে স্পেকটি নট। বলে তনু উঠে পড়ল। আনান মায়ের চলে যাওয়া দেখল। এতগুলো বছর মাকে কখনো এভাবে রহস্যময় বিহেভ করতে দেখেনি। আনানের মনে হচ্ছে মা খুব এক্সাইটেড। তাকে এত আনন্দিত সে কখনো দেখেনি আগে। আনান ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা ওপেন করলো। বেল বাজাতে তনু নিজেই দরজা খুলে দিল। যারা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তনু ডাকলো, যারা? জি মা। আমি খুব দূরের মানুষ হয়ে গেছি রে, তাই না? এটা কেন বলছো হঠাৎ? তোর নাজারা আন্টিকে দেখলে খুশিতে জড়িয়ে ধরিস, অথচ এতগুলো দিন পর এলি আর আমাকে পাশ কাটিয়ে চলে গেলি। সালাম দিয়েছি মা, তুমি খেয়াল করনি। কান্ট আই হ্যাভ আ হাগ? বলে তনু দুহাত বাড়িয়ে দিল। যারা লজ্জিত হেসে এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। তনুর চোখ ভিজে গেল। তার মনে হলো তিনি তার জীবনের অনেকগুলো সুন্দর সময় নষ্ট করেছেন। কবে কখন তার সোনামণিগুলো শৈশব পেরিয়ে কৈশোরে আর কৈশোর টপকে যৌবনে পা রাখল তিনি টেরি পেলেন না। সময়ের প্রেক্ষিতে তাদের কত প্রশ্ন, কত কথা জমা ছিল, যার উত্তর তারা নিজেরাই তৈরি করে নিয়েছে। তাদের জীবনের সেই গড়ে ওঠার সময়গুলোতে তিনি নিজের ক্যারিয়ার বিল্ড আপের নেশায় বিভোর থেকে জানতেই পারেননি তার ছেলে মেয়েদের চাওয়া কি। যারা মায়ের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল, তার হঠাৎ খুব কান্না পাচ্ছে। কেন কে জানে। আনান অবাক হয়ে বলল, পাঞ্জাবি নতুন কিনেছ? কালারটা সুন্দর না? তা সুন্দর, বাট এত গর্জিয়াস। আমরা কি কোনো অনুষ্ঠানে যাচ্ছি নাকি? হ্যাঁ তা তো অবশ্যই, তুই রেডি হ, আমি ওদিকটা দেখছি। আনান তৈরি হয়ে নিচে নেমে দেখলো ওর ছোট মামা, মামি, খালামণিরা সবাই এসেছে। তাদের সবার মুখ হাসি হাসি। আনানের নিজেকে কিছুটা বোকা বোকা লাগছে, যেন সে কিছু একটা ধরতে পারছে না। মা এসে তারা লাগালো, সবাইকে গাড়িতে গিয়ে বসতে বলল। আনান বলল, মামুনি কোথায় যাচ্ছি আমরা? বলা যাবে না, টপ সিক্রেট, জাস্ট ফলো মি। হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে গাড়িতে উঠল আনান। গাড়ির নাজারা আন্টিদের বাসার সামনে থামলে আনান একা একাই প্রশ্ন করল, এখান থেকেও কাউকে পিক করা হবে নাকি? গাড়ি 10 মিনিটের মতো ওয়েট করে আবার চলতে শুরু করলো। 15 মিনিটের মাথায় ওর একটা বড় গেটওয়ালা বাড়ির সামনে পৌঁছলো। গেট খুলে দেওয়া হলে তাতে একে একে সবগুলো গাড়ি প্রবেশ করলো। সবাই নামলে আনান লক্ষ্য করলো তাকেই বেশি অ্যাটেনশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ড্রয়িং রুমে প্রবেশ করে সবাই বসলো। আনান চারপাশে তাকালো। কার বাড়ি এটা? বেশ বড়। সবাইকে শরবত সার্ভ করা হলে তনু এসে আনানকে ডেকে ভেতরে নিয়ে গেল। যারাও ওর সাথে গেল। একটা সুন্দর করে সাজানো রুমে আনানকে বসানো হলো। যারা ওকে রেখে বেরিয়ে গেল। এবার তনু এসে বসলো। আনান বলল, কি হচ্ছে মা? কোথায় এলাম? কি সারপ্রাইজ? কিছুই তো বললে না। এটা কাদের বাড়ি? তনু হালকা কেশে গলা পরিষ্কার করে নিলেন। শোনো, আজ আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্যে। এটা কনের বড় চাচার বাড়ি। কনেদের বাড়িটা ছোট বলে অনুষ্ঠানটা ওনারা এখানে করেছেন। বিয়ের আগে রীতিমতো একবার কনের সাথে দেখা করার অনুমতি আছে, তাই তুই চাইলে একবার দেখা করে নিতে পারিস। মানে বুঝলাম না, বিয়ে, কনে, বড় চাচার বাড়ি, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কার বিয়ে আর কনের সাথে আমি কেন দেখা করব? তনু মুচকি এসে বলল, তোর বিয়ে বোকা ছেলে, এখনো বুঝতে পারছিস না? আনানের মুখটা শক্ত হয়ে গেল হঠাৎ। মানে আমার বিয়ে আর আমি জানি না? মা, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? একদম না। তোকে খুশি করতে এর চেয়ে ভালো কোনো উপায় আমার মাথায় আসেনি। আমি যে বিয়ে করব এটা তুমি নিশ্চিত হলে কি করে? এখন আমি এখান থেকে চলে যেতে পারি, তখন তোমার সম্মানটা কোথায় থাকবে? এত বড় ঝুঁকি তুমি কিসের ভিত্তিতে নিলে মামুনি? তোর সব কথা ঠিক, একটু ঝুঁকি নিতেই হলো রে। শোন বাবা, তুই কোণে দেখ, পছন্দ না হলে আমাকে বলবি। তোকে বিয়ে করার জন্য প্রেশার করব না। বললেই হলো। এত আয়োজন করে তুমি কোণে দেখে বিয়ে না করে চলে যাবে? মানুষকে তুমি কি মনে করো মা? উফ, তোর কথার প্যাচে আর পারি না। তুমি এটাকে আগে দেখ, তারপর তোর সাথে বাকি কথা হবে। বলতে বলতেই গাঢ় মেরুন রঙের আবায়ার সাথে হালকা ক্রিম কালারের হিজাব পরে নিমরাকে আসতে দেখে আনানের জবান বন্ধ হয়ে গেল। আনান দুনিয়া ভুলে নিমরার দিকে তাকিয়ে রইল। নিমরাকে মনে হলো ও তীর করে কাঁপছে। আনানের মনে হলো ও কোনো চমকপ্রদ স্বপ্ন দেখছে। এমনটা হতেই পারে না। নিমরা ওর সামনে কোণে বেশে, তাহলে বরকে? ও আল্লাহ, এ কোন কঠিন পরীক্ষায় পড়লাম।
নার্ভাস হয়ে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল আনান। মিনিট 10 হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। নিমরা সেই যে মাটিতে চোখ রেখেছে সেখানেই তাকিয়ে আছে। আনান বারবার ওকে দেখছে আর ভাবছে, এসব কি সত্যি ওর সাথে ঘটেছে নাকি কেউ তামাশা করছে ওর সাথে। কি কিছু বলার না থাকলে নিয়ে যায়। প্রৌঢ়া একজন মহিলা নিমরাকে দু কাঁধ ধরে বললেন। আনান হকচকিয়ে গিয়ে বলল, না না 1 মিনিট। প্রৌঢ়া হেসে উঠলেন। আনান দু চোখ বন্ধ করে একবার দম নিল, তারপর বলল, এসব কি হচ্ছে নিমরা, আমাকে একটু বলবে? নিমরা লজ্জায় যেন আরও গুটিয়ে গেল। প্রৌঢ়া নিমরাকে তুলে দাঁড় করিয়ে বললেন, ওকে নিয়ে যাই নানা ভাই। কথাই তো বলা হলো না। আনান খানিকটা রেগে গেল। বিয়েটা হয়ে যাক, ঘন্টা ধরে কথা বলো, এখন নিয়ে যাই, দেরি হচ্ছে। নিমরা চলে যেতেই আনান অস্থির হয়ে মাকে খুঁজল। তনু হাসি মুখে ঢুকে বললেন, কি কিছু বলবি? মামুনি, এটা নিমরা তো নাকি অন্য কাউকে সাজিয়ে নিয়ে এসেছ আমাকে রাজি করাতে? পাগল, তুই আসলে একটা পাগল। আনান টিস্যু চেপে কপালের ঘাম মুছল নার্ভাস ভঙ্গিতে। তনু একটু গম্ভীর হয়ে বললেন, সকালে যে বাচ্চাটার সাথে খেললি সেটা নিমরারই এতিম বাচ্চা। আনান বিস্ফোরিত চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মা আরও কি বলছে তা সবটা ওর কানে যাচ্ছে না। তনু কথা শেষ করে আনানের দিকে তাকালেন। এবার বল, বিয়েটা করবি তো? আনান দু চোখ বন্ধ করে কুঁচকে ফেলে, আবার স্বাভাবিক করে বলল, মা তুমি অনেক বড় একটা ঝুঁকি নিয়েছ, খুশিতে আমি দম বন্ধ হয়ে মারা যেতে পারতাম। তনু প্রথমে অবাক হয়ে পরে ফিক করে হেসে ফেলে। আনানের গালে আলতো চাপড় মেরে বললেন, ছি, এসব বলে না। আল্লাহ তোকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখুন। একটা বিধবা আর ইয়াতিমের জিম্মা এখন তোর কাঁধে। আমি সানন্দে সেই ভার বহন করতে রাজি আছি মা। বলে আনান হঠাৎ তনুকে আবেগে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস মা, জাযাকাল্লাহ। তনু বললেন, তোকে খুশি করতে পেরেছি, এতেই আমার সব পরিশ্রম সার্থক। কত কষ্ট করতে হয়েছে জানিস? নিমরাকে রাজি করতেই খবর হয়ে গেছে। শুনে আনান ভ্রু কুঁচকাল। তনু হাসল। সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আনান নিমরার বাবা মাকে সালাম করলে নিমরার বাবা ওকে জড়িয়ে ধরলেন। এমন সময় কেউ একজন আজানকে এগিয়ে ধরলে আনান ওকে নিজের কোলে টেনে নিল, ওর গালে চুমো খেল। বলো তো আমি কে? আজান তাকিয়ে রইল। আনান ওকে বুকে চেপে ধরে বলল, তোমার বাবা। আজান আধস্বরে প্রতিধ্বনি তুলল, বাবা। নিমরা এক পলক ভেজা চোখে ওদের দুজনকে দেখল। আনান তাকাতে চোখাচোখি হয়ে গেলে সে চোখ নামিয়ে নিল। আনান মনে মনে স্রষ্টার প্রতি পরম আবেগে শকর আদায় করল। সুন্দর করে সাজানো একটা রুম। আনান আর নিমরা মুখোমুখি বসে আছে। কেউ একজন আনানের কোল থেকে আজানকে নিয়ে নিতে চেয়েছিল। আনান বাধা দিয়ে ওকে নিজের কোলেই নিয়ে বসেছে। আজান একবার ওর পকেটে হাত দিচ্ছে, একবার ওর গায়ে ছিটানো ফুলের পাপড়িগুলো তুলে ধরছে। নিমরা একদম চুপ করে মুখ নিচে করে বসে আছে। আনান কয়েকবার ওর দিকে তাকিয়ে হালকা কেশে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলো। নিমরা তাকাচ্ছেই না। আনান চারদিকে তাকিয়ে দেখলো কাছে একটা গ্লাস আর জগ রয়েছে। আনান মুচকে এসে গ্লাসে সামান্য পানি ঢেলে গ্লাসটা বুকের কাছে নিয়ে নিজের গায়ে ঢেলে দিয়ে বলল, ইস, পানিটা পড়ে গেল, একটু মুছে দাও তো নিমি। নিমরা চমকে তাকিয়ে একবার আনানের দিকে আরেকবার আজানের দিকে তাকিয়ে দেখল। আনান গ্লাসটা রেখে স্বাভাবিক সুরে বলল, ওই যে টিস্যু, ওটা দিয়ে মুছতে পারবে। নিমরা আরক্ত মুখে টিস্যু নিয়ে কাঁপা হাতে আনানের বুকের কাছটায় চেপে ধরল। আনান ফিসফিসিয়ে বলল, আমার কষ্টটাকে মুছে দেবার জন্য জাযাকিল্লাহ। আনান ধীর পায়ে হাঁটছে, ছন্দবদ্ধ হাঁটা। ঘরের এ মাথা থেকে ও মাথা যাচ্ছে আবার ফিরে আসছে। নিমরা নীরবে ওকে দেখছে। একবার ইতস্তত করে দাঁড়িয়ে হাত বাড়ালো, এবার আমাকে দিন। আনান ঠোঁটে আঙুল রাখল, কথা বলো না। নিমরা হাল ছেড়ে দিয়ে বসে পড়ল। কয়েক মিনিট পরে আস্তে করে ঘুমন্ত আজানকে কাঁধে থেকে নামিয়ে বিছানায় রাখলো আনান। নিমরা ওর গায়ে চাদর দিয়ে দিল। তারপর সংকোচ নিয়ে আনানের দিকে তাকালো। আপনি অনেক কষ্ট করলেন। আনান কাছেই একটা সোফায় বসে বলল, ফর্মালিটি করছো? তাহলে আমিও তো বলতে পারি থ্যাঙ্কস আমাকে কষ্ট করে বিয়ে করার জন্য। নিমরা মুখ নিচু করে ফেলল, ওর ঠোঁটে হাসির আভা। আনান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, মনে হচ্ছে তুমি আমাকে মন থেকে এখনো গ্রহণ করনি। নিমরা তাকালো, কোনো জবাব দিল না। আনান দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে আজান করেছে, ও আমাকে তার বাবা বলে মেনে নিয়েছে। কিছুক্ষণ চুপ থেকে ও আবার বলল, দেখো নিমি, বুদ্ধি হবার পর থেকে আমি একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে। তাকে ভালো লেগেছে, মনে মনে তাকে প্রচন্ড ভালোবেসেও ফেলেছি। কায়মন্য বাক্যে শুধু তাকেই নিজের জন্য চেয়ে এসেছি। কিন্তু যেদিন শুনলাম মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে, সেদিন মনকে এই বলে প্রবোধ দিলাম, হয়তো এটাই আমার জন্য কল্যাণকর। তবু অবুঝ মন বারে বারে প্রশ্ন তুলল, সে আমার ঘরণী হলে কি এমন ক্ষতি হতো? কেন তাকে পেলাম না? কষ্টগুলো একটা সময় জমাট বেঁধে মনটাকে কঠিন করে তুলেছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম এ জীবনে আর বিয়েই করব না। তার অনেক অনেক দিন পর আজ আচমকা এসব ঘটে গেল। কিভাবে কি হলো এখনো ভালো করে জানি না, জানতেও চাই না। কেবল এতটুকুই জানি, এটা যদি স্বপ্ন হয়ে থাকে তবে আমার চাওয়া হলো আমার এই ঘুম যেন না ভাঙে। ফাইনালি তুমি আমার জীবনে এলে, আমার জীবনের মরা নদীতে জোয়ার তুলে।
আসলে আমি আমার মনের কথা তোমাকে বলে বোঝাতে পারবো না। কেবল ওই মহামহিমের দরবারে শত কোটি শকর জানাই আজকের দিনটার জন্য। তবে একটা জিনিস আজ উপলব্ধি করতে পারছি যে সেদিনের তোমাকে বিয়ে আর আজকের তোমাকে বিয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নিমরা তাকিয়ে রইল। আনান বলে চলল, সেদিন তোমাকে বিয়ে করলে কেবল নিজের মনের আনন্দটা হাসিল করা হতো, কিন্তু আজকে তোমাকে বিয়ে করে আমি একটা ইয়াতিমের পিতা হতে পেরেছি, যেটা স্বয়ং আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন। একজন বিধবার স্বামী হতে পেরেছি, যেটা আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে ছিলেন। এবং এমন দুজন মানুষের তত্ত্বাবধায়ক হতে পেরেছি যাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, ইয়াতিমের তত্ত্বাবধায়ক আর আমি কেয়ামতে এভাবে থাকব বলে তিনি তার তর্জনী এবং মধ্যমা তুলে সাহাবীদের দেখিয়েছিলেন। আর এসব কিছুর পাশাপাশি তোমাকে পাওয়াটা আমার জন্য বোনাস লাভ। তোমাকে সেদিন না পেয়ে আজ পাওয়ার মধ্যে কত বরকতি না আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সত্যি তার কুদরতের কারিশমা বোঝা আমাদের বুদ্ধির বাইরে। তোমাকে সেদিন হারানোটা আমার কাছে নিজের ওপর অভিশাপের মতো মনে হয়েছিল, অথচ আজ সেটা আশীর্বাদের মতো লাগছে। আলহামদুলিল্লাহ। নিমরা এতক্ষণ চুপ করে আনানের দিকে তাকিয়ে কথা শুনছিল, এবার চোখ নামিয়ে নিল। আনান কিছুক্ষণ চুপ থেকে বলল, কথা কি আমি একাই বলে যাব? কি বলবো? নিমরা এবার মুখ খুলল। বলার কি কিছুই নেই? আনান সোফার হাতলে হাতের কোণে ঠেকিয়ে হাতের মুঠোয় গাল রাখল। নিমরা চুপ। আনান হঠাৎ উঠে দাঁড়ালো। তাহলে আমি যাই, তুমি হয়তো বিরক্ত হচ্ছে আমার বকবকানি শুনে। নিমরা তাকিয়ে কিছু বলার চেষ্টা করলো দেখে আনান হেসে ফেলল। কি কিছু বলবে? না মানে আপনি ভুল বুঝছেন। তার মানে তুমি বিরক্ত হচ্ছ না, এই তো? আসলে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার মনের অবস্থাটা আমি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। আপনি তো জানেন না আমি একজন পূর্ব বিবাহিতা, একজন নিমরা কথা শেষ করতে পারল না, তার আগেই আনান তার ডান হাতের 4টে আঙুল নিমরার ঠোঁটের উপর রাখল। নিমরা চমকে তাকালো। ও লক্ষ্যই করেনি কখন আনান ওর এতটা কাছে এসে দাঁড়িয়েছে। আনান হাত না সরিয়ে বলল, মহান মালিক নিজ রহমতে তোমাকে পুনরায় সধবা করেছেন আর আমাকে দিয়েছেন বিরল একটি সুন্নত পালনের সুযোগ। আমাদের উম্মাহাতুল মুমিনিনদের অনেকেই বিধবা ছিলেন, কাজে ওটা নিয়ে মন খারাপ করবে না। আমি তোমার মনের ক্ষত কতটুকু সারাতে পারবো জানি না, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না ইনশাল্লাহ। নিমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আনানের দিকে। আনানও অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। দুজনের কারো চোখেই পলক পড়ছে না। এ এক অদ্ভুত মুহূর্ত। সময় যেন থমকে গেছে ওদের দুজনের মাঝখানে। এমন সময় গেটে টোকা পড়ল। আনান হাত সরিয়ে নেবার আগে ঝুঁকে নিমরার ঠোঁটের ওপর রাখা নিজের আঙুলগুলোর পিঠে চুমু খেল। নিমরা নির্বাক তাকিয়ে রইল। আনান মৃদু হেসে হাত সরিয়ে পকেটে পুরল। মনে হয় যাবার সময় হয়ে এসেছে। নিমরা গেটের দিকে তাকিয়ে আনানের পাশ থেকে সরে একটু দূরে গিয়ে বসল। হাসি মুখে একজন প্রৌঢ়া মহিলা প্রবেশ করে বললেন, আজান ঘুমিয়ে পড়েছে? নিমরা সেদিকে তাকিয়ে বলল, জি নানু। প্রৌঢ়া আনানের দিকে তাকিয়ে বললেন, চলুন খাবেন নানা ভাই? আনান হেসে বলল, আমাকে তুমি করে বলবেন? তা না হয় বলবো, এবার সাথীকে বিদায় দিয়ে চলুন। আনান নিমরার দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল, চলি সাথী আমার। প্রৌঢ়া হি হি করে হেসে উঠলেন। আনান হেসে এক ঝলক আজানের দিকে তাকিয়ে প্রৌঢ়ার সাথে সাথে বেরিয়ে গেল। আক্তের পুরোটা অনুষ্ঠানে জারার চোখজোড়া আতিপাতি করে কেবল আফনানকে খুঁজল। দরজার পর্দা সরিয়েও উঁকি ঝুঁকি মেরেছে দুবার। অবশেষে হতাশ হয়ে নিমরা যে রুমে বসে আছে সে রুমে এলো। মনটা খারাপ লাগছে। বেটাকে আসেনি নাকি? দেখছি না কেন? না, আসবে না কেন? নিজের বোনের আঁকতে ভাই আসবে না, তা হয় নাকি? কিন্তু এলোই যদি, তো গেল কই? যারা নীরবে একটা দীর্ঘশ্বাস চাপল। নিমরার কাছে গিয়ে বসে কথার ছলে জানতে চাইল, কিরে আফনান ভাই আসেনি? নিমরা ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল। এসেছে তো, ভাইয়া মনে হয় নিচে। জারার বুকটা ধক করে উঠল শুনে। নিচে? অতিথিদের আপ্যায়ন করছে হয়তো। ও, যারা খানিকটা হতাশ হলো। এমন সময় তনু হাসি মুখে প্রবেশ করে জারাকে ডেকে বললেন, কিরে তোর যে এত চমৎকার একজন বন্ধু আছে বলিসনি তো? মানে আমার আবার কোন চমৎকার বন্ধু? আর থাকলেও সে এখানে কিভাবে? তোর বড় চাচুর সাথে তো খুব জমিয়ে গল্প করছে। আচ্ছা তুই আগে বলবি তো যে ওই ব্যারিস্টার ইমতিয়াজ হাবিবের ছেলে। কি কাণ্ড! এত বড় লোকের ছেলে কিন্তু কোনো অহংকার নেই। যারা ঢোক গিলল। চীনে যোগটা এখানেও পৌঁছে গেছে। শেষমেশ বড় চাচুর সাথে খাতির পাতালো, যাকে ওরা সবাই জমের মতো ভয় পায়। যারার মাথাটা একবার যেন ঘুরে উঠতে চাইল। মায়ের কথার কোনো উত্তর না দিয়ে দ্রুত বারান্দায় গিয়ে বাইরে তাকালো আর আঁতকে উঠল নিচের একটা দৃশ্য দেখে। দুই আফনান মুখোমুখি, পরস্পর হাত ধরে রেখেছে আর কি যেন কথা বলছে। যারার মনে হলো ওর পায়ের নিচের মাটি দুলে উঠছে। কোনো মতে হেঁটে ঘরে চলে এলো। ও ভেবে কুল পাচ্ছে না, আফনান হাবিব এখানে কিভাবে? ওকে তো সে দাওয়াত দেয়নি। তাহলে সে কি এখানে কারো আত্মীয়? নইলে সে এখানে কিভাবে? এই অনুষ্ঠানে সে একজন নিমন্ত্রিত অতিথি। এটাই তো চিন্তার কথা। সে আবার আফনানের সাথে হাত মেলাচ্ছে।
আল্লাহই জানে কি কি বলেছে আফনানকে। অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেল। আনানের মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি। মনের অজান্তেই ক্যালেন্ডারে চোখ রাখল। আর ঠিক 1 সপ্তাহ পর নিমরা এ বাড়ির বউ হয়ে আসবে। বড়রা বসে সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু বিয়ে পড়ানো হয়ে গেছে সেখানে বউ ফেলে রাখার কোনো মানে হয় না। নিমরার বাবা আর কোনো অনুষ্ঠানের ঝামেলা যেতে চান না। তবে তনুর খুব ইচ্ছে একমাত্র ছেলের বিয়ে খুব ধুমধামের সাথে ওয়ালিমা করবে। আনানের নিজেরও অনুষ্ঠানের প্রতি বিশেষ আগ্রহ নেই। তার সমস্ত আগ্রহ সেই দিনটার প্রতি, যেদিন আল্লাহর ইচ্ছা নিমরা তার ঘরে পা রাখবে। আনান মোবাইল হাতে নিয়ে আনমনা হয়ে গেল। নিমরা কি এখনো জেগে, নাকি আজানকে নিয়ে ব্যস্ত? ফোন দেবে নাকি ওকে? বিছানায় শুয়ে শুয়ে আনান এসব 7-5 ভাবছে। এমন সময় কাজের ছেলেটা দৌড়ে এলো। ভাইজান, খালু জানের শরীরটা ভালো না। খালাম্মায় অক্ষণি ডাহে। আনান দ্রুত বাবার ঘরে ছুটে এলো। ঘরে ঢুকে দেখলো মা কাঁদছে, যারা পালস দেখছে। এর মধ্যে দারোয়ান এসে জানালো বড় চাচা যান আসছে। তিনি ফোন পেয়েই আর বাড়ি যাননি, রাস্তা থেকে গাড়ি ঘুরিয়েছেন। আনানের বাবার অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। রাত 3টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করল। তনু 2-3 বার সংজ্ঞা হারিয়েছেন। তার মাথায় জলপট্টি দেওয়া হচ্ছে। নাজারা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছেন, সবর করো তনু, এতটা ভেঙে পড়ো না। যারা নীরবে কাঁদছে, সে কেবল ভাবছে মানুষের জীবনটা কত অদ্ভুত। মাত্র কয়েক ঘন্টা আগেই এই বাড়ির প্রতিটা মানুষ আনন্দে হাসছিল, অথচ এখন পুরো বাড়ির শোকে ডুবে আছে। মহিলাদের ভিড়ে নিমরাও আজানকে কোলে নিয়ে বসে আছে। মহিলারা বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে লাগলো। এক মহিলা বিড়বিড় করে বলে উঠল, নতুন বউটা রাইস ভালো না, বিয়ে হতে না হতে শ্বশুরটা গেল। কথাটা যারার কানে ঢুকলো। সম্ভবত নাজারাও শুনে থাকবেন। তিনি এক পলক নিমরাকে দেখলেন, কিন্তু নিমরার অভিব্যক্তি দেখে বোঝা গেল না সে কথাটা শুনতে পেয়েছে নাকি। যারা অস্বস্তি ভরে মহিলার দিকে তাকিয়ে বলল, প্লিজ আন্টি, দয়া করে এসব কথা বলবেন না। মহিলা থতমত খেয়ে চুপ করে গেলেন। সব আনুষ্ঠানিকতা শেষে বড় চাচা আনানের মা তনুর সাথে দেখা করতে এলেন। সান্ত্বনা স্বরূপ অনেক কথা বললেন, তারপর আশ্বাস দিলেন, তুমি এত ভেঙে পড়ো না, আমরা তো আছি। এত ভেঙে পড়লে কি চলে? বড় চাচার আন্তরিক তত্ত্বাবধানে আনানের বাবার কুলখানি সম্পন্ন হলো। আফনান তাকে নিষেধ করেছিল যে কুলখানি করাটা আসলে বিদআত। এ ধরনের অনুষ্ঠান সম্পূর্ণ সুন্নত বিরোধী, কিন্তু কে শোনে কার কথা? তাছাড়া বড় চাচার মুখের উপর কথা বলার সাহস ওদের কারোরই নেই। তিনি স্বেচ্ছায় যারা দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন। ভাই নেই তো কি হয়েছে, ভাতিজিকে তিনি দেখে শুনে বিয়ে দেবেন। তাছাড়া তার ভাতিজি তো আর যেন তেন মেয়ে না, একেবারে MBBS পাস ডাক্তার। এদিকে যারার ছুটি ফুরিয়ে গেল। গত 15 দিন ধরে সে বাড়িতে রয়েছে। বাবার মৃত্যু উপলক্ষে তাকে বেশ কিছু ক্লাস ড্রপ দিতে হয়েছে। কলেজে জানালে ওরা ছুটি মঞ্জুর করেছে। আজ যারা কলেজে ফিরে যাচ্ছে। মনটা তার অসম্ভব খারাপ। কি ভেবে এখানে এসেছিল আর কি হাতে নিয়ে ফিরে যাচ্ছে। বাবাকে নিয়ে পুরনো স্মৃতি হাতড়ে বেড়ালো যারা। প্রচন্ড রকম মন খারাপ নিয়ে ক্লাস করা শুরু করলো যারা। যারার ইচ্ছে ছিল আফনান হাবিবকে পেলে কড়া কিছু কথা শুনিয়ে দেবে, কিন্তু কি আশ্চর্য, ছেলেটা যারাকে দেখে সরে সরে থাকছে। আগের মতো গায়ে পড়ে কথা বলতে আসছে না, যার ফলে যারা কিছু বলার সুযোগ পাচ্ছে না। কয়েকদিন পর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে এলো। মৃত্যুর নিয়ম এই, যার কাছে আসে তাকে নিয়ে চলে যায়। বাকিদের জীবনযাপনে তার খুব বড় কোনো প্রভাব পড়ে না, বরং ধীরে ধীরে মানুষজন তাকে ভুলতে শুরু করে। যারাদের বাড়ির পরিস্থিতি এমনই। ধীরে ধীরে তনু নিজেও স্বাভাবিক হতে শুরু করে। আনানের বাবার মৃত্যুর কারণে আনানের ওয়ালিমাটা পরের মাসে পিছিয়ে দেওয়া হয়েছিল। বড় চাচা নিজেই এই সিদ্ধান্ত নিলেন। ধীরে ধীরে ওয়ালিমার দিনটি নিকটে এগিয়ে এলো। বড় চাচু যেটা যেভাবে বলেছেন সেটা সেভাবেই করার চেষ্টা করা হচ্ছে। ওনার কথার ওপরে কেউ কোনো কথা বলছে না। তনু নিজেও ওনার কথার বাইরে কোনো কাজ না করারই চেষ্টা করছে। টার্ম ফাইনাল পরীক্ষা দিয়েও যারাও ঢাকায় চলে এলো। প্রতিবারের মতো এবারও নাজারা আন্টির সাথে দেখা করে এলো। নিমরার সাথেও কিছুক্ষণ কথা হলো। কথা ছলে আফনানের খোঁজখবর নিল যারা। সে নাকি তার মাদ্রাসা নিয়ে নাকি সাংঘাতিক ব্যস্ত, কোনো দিকে তাকাবার ফুরসত নেই। এবার ছুটিতে সে ঢাকায়ও আসেনি। সামনে নিমরার ওয়ালিমাতেও আসতে পারবে কিনা সন্দেহ। সব শুনে যারা একটা দীর্ঘশ্বাস গোপন করল। রাতে খেতে বসে তনু যারাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, তোর পরীক্ষা কবে রে? 3 মাস পর মা। তা ওই ছেলেটা কি তোরই ইয়ারমেট নাকি সিনিয়র? কোন ছেলেটা? যারার খাওয়া থেমে গেল। ওই যে ব্যারিস্টার সাহেবের ছেলেটা। ছেলেটা খুবই ভদ্র, আমার তো ওকে বেশ পছন্দ হয়েছে। ওর বাবা তো নাকি এমপিও শুনলাম। হঠাৎ ওর কথা কেন আসছে মা? যারা বিরক্ত হলো একটু। তনু ম্লান হেসে বললেন, ছেলেটা তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। দেখ, কাল হয়তো তোর বড় চাচু তোর সাথে কথা বলবেন। যারা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। ও যেন খাবার খেতেও ভুলে গেছে। মনের ভেতর অব্যক্ত কান্না গুমড়ে ফেরে, কিন্তু নীরবে সহ্য করা ছাড়া আর কি বা করার আছে যারার। মাঝে মধ্যে আফনানের ওপর চাপা অভিমানটা ক্ষোভে রূপ নিতে চায়। সে কি কিছুই বোঝে না? যারা মনে মনে ভাবে, কেউ যদি ওকে জিজ্ঞেস করে আফনানের বিয়ে হয়েছে, তাহলে সে উত্তর দিত, হ্যাঁ, মাদ্রাসার সাথে ওর কবেই বিয়ে হয়ে গেছে।
সেখানে উনি সোনার সংসার পেতেছেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তার সন্তান। তিনি মাদ্রাসাতেই তার জীবন প্রাণ উৎসর্গ করেছেন। আমার মনের কথা বোঝবার মতো অবসর তার নেই। যারা ঢাকায় থাকলে নাজারা আন্টিদের বাসায় দু একবার দেখা করতে যায়। এবারও বগুড়া যাবার আগে ও বাড়ি দেখা করতে গেলে নিজের লজ্জা সংকোচ ঝেড়ে ফেলেই আফনানের কথা জিজ্ঞেস করেও। নাজারা আন্টি ওর সম্পর্কে তেমন কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সামনে নাকি মাদ্রাসার পরীক্ষা, তাছাড়া মাদ্রাসা সংশ্লিষ্ট কিছু কাজের পারমিশনের জন্যও নাকি দৌড়াদৌড়ি করতে হচ্ছে আফনানকে। সে ঢাকা থাকলে বাড়ি ফিরে সেই রাতে। অত রাতে আর কি আলাপ করা যায়? সকালে উঠে নাস্তা খেয়ে বেরিয়ে যায়, সারাদিন কোনো খবর থাকে না। আর সপ্তাহান্তে তো মাদ্রাসায় দৌড়াই। যারা ভেবে পায় না কি বলবে, বলার মতো আসলে কিছুই নেই। ওর নিজের মনই তো ওর কথা শুনছে না। কতভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করেছে সে নিজে একজন ডাক্তার, উদীয়মান সম্ভাবনাময় জীবন তার। কত ভালো ছেলে হত্যে দিয়ে পড়ে আছে তাকে বিয়ে করার জন্য, আর সে কিনা ওই দাড়িওয়ালা হুজুরের জন্য হা হুতাশ করে মরছে। কেন এমন হচ্ছে আল্লাহই ভালো জানেন। তাছাড়া সে তো আফনানের মনের খবরও জানে না। আফনান তাকে বিয়ে করতে চায় কিনা সেটাও তো একটা বিরাট প্রশ্ন। কারণ ভালো লাগাটা তো যারার একতরফা হতে পারে। তাছাড়া আফনান একজন দুনিয়া বিরাগী আখিরাত প্রেমী মানুষ। সে মাদ্রাসাকে বেশি ভালোবাসে, কারণ ওটা তার জন্য সাদকায়ে জারিয়া হবে। যারার জন্য ভাবতে ওর বয়ে গেছে। ওর কি এত সময় আছে? সময়ের প্রয়োজনে ও হয়তো বিয়ে করবে কোনোদিন, কিন্তু সেটাও হবে মাদ্রাসার স্বার্থে। প্রেম ভালোবাসা দিয়ে ভুলবার পাত্র আফনান নয়, এটা বোঝে যারা। ভাবাবেগে ভেসে যাবার ছেলেও সে নয়। যতই ভাবছে ততই হতাশা এসে ওর মনটাকে গ্রাস করে নিচ্ছে। চলে আসার আগে নাজারা আন্টির হাত ধরে বলল, যারা কাল বগুড়া চলে যাচ্ছে আন্টি। ফিরবি কবে? ওদের বিয়ের আগে ফিরবি তো? দেখি, আসলে সামনেই ফাইনাল পরীক্ষা তো, তাই চাইলে ক্লাস মিস দেওয়া যায় না। তবে বিয়ে উপলক্ষে 2 দিন হয়তো ম্যানেজ করা যাবে। এসে বিয়ের পরের দিনই আবার চলে যেতে হবে। নাজারা আন্টি হেসে যারাকে জড়িয়ে ধরে বললেন, মাত্র 2 দিনের জন্য আসবি, পারলে দেখা করিস। নিয়মিত বসতে পারলে তোর পড়াটা আরো ভালোভাবে এগোতো। ইনশাআল্লাহ আস্তে আস্তে চেষ্টা করব, তবে কতদিন পারবো জানি না। পরীক্ষার পর বড় চাচা ফুপা ওরা সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করার প্ল্যান করছে। নাজারা হেসে দিলেন, এটা তো ভালো কথা। ডাক্তার হোস আর যাই হোস, বিয়ে করে সংসারী হতে হবে না? যারা মুখ নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই আন্টি, বলে দ্রুত চলে এলো সেখান থেকে। আর কিছুক্ষণ থাকলে হয়তো কেঁদে ফেলত। নাজারা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি যারার ছটফটানি বোঝেন। ওকে ছোটবেলা থেকে চেনেন তিনি। ও বুক ফাটে তবু মুখ ফোটে না ধরনের মেয়ে। নাজারার কিছু করার থাকলে তিনি অবশ্যই করতেন। আনানের জেদের কাছে হেরে গিয়ে নিমরাকে বিয়ে করিয়েছেন বলে নিজের ডাক্তার মেয়েকেও আফনানের মতো সাধারণ কলেজের শিক্ষকের কাছে তারা বিয়ে দেবেন, এটা ভাবার মতো বোকা নাজারা নন। তার এখানে কিছুই করার নেই। ক্লাসের ফাঁকে রুহিকে দিয়ে 2 বার আফনানের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছে যারা। তার টিকিটেরও দেখা মেলেনি। অবশেষে বিকেলে ক্যান্টিনে যাবার পথে ওকে পেয়ে গেল যারা। আফনান ওকে দেখে হাই বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। যারা ওকে থামালো। হাবিব, 1 মিনিট প্লিজ। আফনান দাঁড়ালো, ঠোঁটে দুষ্টু হাসি। 2 হাত পকেটে পুরে যারার দিকে তাকিয়ে বলল, কি সৌভাগ্য আমার যে তুমি আমাকে ডেকেছ। যারা কোনো ভূমিকায় গেল না, সরাসরি প্রশ্ন করল, আমার বড় চাচ্চুকে কি বলেছ তুমি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়ি যাবে আর আমার অনুমতি নেবে না? এটা কেমন কথা? তোমাকে তো বলা হয়েছে, তুমি তো জানো যে আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আমি তো করি না। বিয়ের পর করবে, আমি তোমাকে ভালোবাসতে শেখাবো। আফনান হাসল। দেখো হাবিব, আমাদের এখন ছেলে মানুষই করার বয়স নেই। তার চেয়ে বড় কথা, আমি অন্য একজনকে বিয়ে করব বলে ভেবে রেখেছি। তার জন্য যতদিন অপেক্ষা করা দরকার করব। তুমি অযথা মাঝখানে এসে ঝামেলা সৃষ্টি করছো। তোমার কারণে আমি তার কথা বাসায় বলতে পারছি না। এটা কেমন কথা? বলার মতো হলে বলতে পারবে না কেন? সে কি করে, কোথায় থাকে? এত কথা তোমাকে আমি বলতে পারবো না। কেবল বিনীত অনুরোধ, তুমি আমাদের বাসায় আর যাবে না, কেমন? এটা সম্ভব না, কারণ আমি তোমাকেই বিয়ে করব, আর কারো জন্য আমি তোমার দখল ছাড়তে রাজি নই। আবার সেই দুষ্টু হাসি। যারা অসহায় বোধ করল। দেখো হাবিব, আমার নাম আফনান হাবিব। তুমি সেই তখন থেকে হাবিব হাবিব করে যাচ্ছ, কারণ আফনান নামটা আমার খুব প্রিয় একজনের। ওই নামে তোমাকে ডাকতে চাই না। আফনান ভ্রুঙ্কুচকে বলল, বাই দ্য ওয়ে, সেদিন তোমার ভাইয়ের অনুষ্ঠানে এক দাড়িওয়ালা হুজুরের সাথে পরিচয় হলো, যার নাম আফনান ইসলাম। উনি কি সেই ব্যক্তি যার কথা তুমি বলছো? হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, মৃদুস্বরে বলল যারা। আফনান ভীষণ অবাক হয়ে বলল, কি আশ্চর্য, এ তোমার কেমন পছন্দ? সে তো একেবারেই অন্যরকম। তুমি একজন ডাক্তার হয়ে ওরকম একজন নিরস হুজুরকে বিয়ে করে নিজের লাইফটা এভাবে বরবাদ করতে পারো না। তুমি অধিকারের সীমা অতিক্রম করে যাচ্ছ হাবিব। আমার কাকে ভালো লাগা উচিত বা উচিত না সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। উনি নিরস না সরস তা তোমাকে বুঝিয়ে দিতে হবে না, আমাকেই বুঝতে দাও। তাছাড়া সত্যি বলতে গেলে
তুমি বা তোমার মতো ছেলেরা ওর নখের সমান যোগ্যতাও রাখো না। আফনান দু কাঁধ ঝাঁকিয়ে শ্রাগ করল। এমনকি যোগ্যতা আছে তার কাছে যে আমি বা আমার মতন ছেলেরা উনার পায়ের নিচে চলে গেলাম? তোমাকে বলাটা জরুরি মনে করছি না, তবুও এতটুকু বলি, হি ইজ দ্য পারফেক্ট হিউম্যান বিইং। শরীরের মনে আপাদমস্তক উনি একজন আদর্শ পুরুষ। কথাটা ব্যাখ্যা করলে ভালো হয়। কিভাবে বোঝাবো তোমাকে? যারা একবার ভেবে বলতে শুরু করলো। আমি তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। একদিন ঘটনাচক্রে আমি আর আফনান একসাথে লিফটে উঠে পড়ি। সে আগে থেকে লিফটে ছিল। আমি বন্ধ হবার আগে গিয়ে ঢুকে পড়ি, নয়তো আমার ধারণা 1 মিনিট আগে হলেও ও নেমে পড়তো লিফট থেকে। যা হোক, লিফট আমাদের দুজনকে নিয়ে উঠতে যাবার কয়েক সেকেন্ড পরেই বিকট শব্দে ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে লিফট থেমে যায়। লিফটটা নষ্টও ছিল বোধ হয়, ঠিক জানি না। আমরা প্রায় আধ ঘন্টা আটকে ছিলাম দুজন। এই আধ ঘন্টায় 1 সেকেন্ডের জন্য ওকে আমি আমার দিকে তাকাতে দেখিনি। বিশ্বাস করবে? তুমি হলে পারতে। পরে যখন ওর থেকে কোনো মতে গেট খুলে আমাদের বেরোবার পথ তৈরি করা হলো, তখন উনি অনায়াসে উঠে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে আমার সামনে উবু হয়ে বসে একটিমাত্র বাক্যই বললেন, পিঠে পা রেখে ওঠো। আমি উপায়ন্তর না পেয়ে ওর পিঠে পা রেখে বের হয়ে আসি। আমাকে এতটুকু অসম্মানিত না করে, আমার দুরবস্থার এতটুকু সুযোগ না নিয়ে সেদিন যেভাবে সে আমাকে এখান থেকে বের হতে সাহায্য করেছিল, তা আমি বাকি জীবন ভুলব না। তোমরা সবাই পুরুষ। পুরুষ মানে নারীর উপর দখল প্রতিষ্ঠাকারী নয়, পুরুষ নারীর রক্ষা কবচ। সত্যিকারের পুরুষত্ব আসলে খুব কম পুরুষেরই থাকে। বুঝলাম। তুমি সেদিন থেকে তার প্রতি দুর্বল হয়েছ, বাট তিনি কি তোমার প্রতি দুর্বল? তিনি কি তোমাকে বিয়ে করতে রাজি? যারা চুপ হয়ে গেল। আফনান বিজয়ের হাসি হাসল। উত্তরটা জানো না, তাই না? তাহলে আমাকে বাধা দেবার মতো কোনো যুক্তি নেই, কি বলো? যারা কিছুক্ষণ চুপ থেকে কিছু বলার জন্য মুখ তুলে দেখলো আফনান হাবিব চলে গেছে। যারা অসহায় বোধ করলো। ওর চোখগুলো পানিতে ভরে এলো। ভেবেছিল ছেলেটা বুঝবে, কিন্তু পরের ক্লাসগুলোতে একটুও মন বসাতে পারল না যারা। আজ আনানের ওয়ালিমা উৎসব সুসম্পন্ন হয়ে গেল। আনানের বড় চাচা ছিলেন মূল আয়োজক। তিনি যথেষ্ট আন্তরিকতার সাথে অনুষ্ঠানটি করার চেষ্টা করেছেন। তনু তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বরাবরই সবাইকে বলে বেড়াচ্ছে, বড় ভাইজান সাহায্য না করলে যে কি হতো। এদিকে ভাইয়ের বিয়ে উপলক্ষে যারাও 3 দিনের ছুটি নিয়ে ঢাকায় এসেছে। ঢাকায় এসে অবশ্য ওর মনটা খারাপ হয়ে গেছে, কারণ এসে জানলো যে আফনান আসেনি। ওর নাকি কি ঝামেলা হয়ে গেছে, তাই আসতে পারেনি। সম্ভব হলে কাল হয়তো আসবে, নতুবা নাও আসতে পারে। যারা আজ ঢাকা এসে আরেকটা নতুন খবর জানতে পারল, আর সেটা হলো আফনান হাবিব তার বড় চাচার ছেলের বন্ধু। এ আরেক যন্ত্রণা। লতায় পাতায় আত্মীয় বেরিয়ে যাওয়ায় আফনান হাবিবের দাপটটা যেন আরও বেড়ে গেছে। যারা সাধ্যমতো ওকে এড়িয়ে চলল। নিজে বয়ে বাড়ি দেখা করতে এসেছিল। তনুকে বলেছিল যারার সাথে দেখা করতে চায়, কিন্তু যারা দেখা করেনি, মাথা ব্যথা বলে ফিরিয়ে দিয়েছে। এদিকে মায়ের মুখে শুনল পরীক্ষা শেষ হলে নাকি বড় চাচা ওর এঙ্গেজমেন্ট করিয়ে ফেলবেন। সেরকম কথাবার্তা চলছে। যারা সব শুনে কোনো মন্তব্য করল না। তার এসব শুনতে আর ভাল লাগছে না। একবার বলতে চেয়েছিল যে ইসলামে এঙ্গেজমেন্ট বলে কোনো প্রথা নেই, কিন্তু একটা কথা মনে হতে আর বলল না, কারণ ওর মনে হলো ও এটা বললে আফনান কিংবা বড় চাচু বলবে, তাহলে এঙ্গেজমেন্টের দরকার নেই, আক্ত হয়ে যাক, তার চেয়ে এঙ্গেজমেন্টই থাক। মন্দের ভালো যাকে বলে। তাছাড়া আফনান যদি ওর ভাগ্যে নাই থাকে, তাহলে মেনে নেওয়া ছাড়া আর কী বা করার আছে ওর। আনানের ওয়ালিমাটা সুন্দরভাবেই সুসম্পন্ন হলো। আজানকে কোলে নিয়েই আনান নিজ ঘরে প্রবেশ করল। নিমরা ঘরে ঢোকার পর ছোটখাটো ঘরোয়া আনুষ্ঠানিকতা করার পুরো সময়টাতে আজান আনানের কোলেই ছিল। বরকনে যখন তাদের বাসর ঘরে পৌঁছল, তখন রাত প্রায় 2:30। আজান গভীর ঘুমে তলিয়ে গেছে। আনান ওকে বিছানায় শুইয়ে দিল। নিজেই ওর গায়ে ছোট্ট কম্বলটা টেনে দিয়ে নিমরাকে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, দুজনে নামাজটা পড়ে নেই। নিমরা চুপ করে এক কোণে বসে রইল। আনান শেরওয়ানি খুলে রাখতে গিয়ে নিমরাকে লক্ষ্য করল। ওর অস্বস্তি বুঝতে পেরে মৃদু হেসে নিমরার সামনে এসে বসল। কি ভাবছ? এই কোথায় এসে পড়লাম? মনে হচ্ছে না তো? না, ঠিক তা না। আসলে এত সংকোচের কিছু নেই নিমি। এই ঘর সংসার যা দেখতে পাচ্ছ এই সবই তোমার। এসো দেখিয়ে দিচ্ছে বলে নিমরার হাত ধরে টেনে তুলল আনান। একটা চেস্ট অফ ড্রয়ার খুলে দেখালো। এটাতে সব আজানের জিনিসপত্র থাকবে, আর এই যে এটাতে তোমার শাড়ি। একে একে পুরো ঘরটা ঘুরিয়ে দেখালো আনান। এমন সময় তনু প্রবেশ করলেন হাসি মুখে। নানা ভাইটা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ মা, ওকে নিয়ে যাই, ও আমার সাথে থাকবে, তোরা ফ্রেশ হ। নিমরার চেহারা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আনান তার লক্ষ্য করে বলল, না মা থাক, দরকার নেই, ও এখানেই থাকবে, কোনো সমস্যা নেই। রাতে ঘুম ভেঙে মাকে না পেলে কান্না করতে পারে। নিমরা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তনু আর কথা বাড়ালেন না। তিনি চলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই বুয়াকে পাঠালেন, সাথে কিছু হালকা খাবার আর পানি দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দুজনে অজু করে নামাজে দাঁড়ালো। নামাজ আদায় করে আনান নিমরাকে ওর সামনে বসালো। তারপর ওর কপালে নিজের ডান হাত রেখে প্রথমে
বিসমিল্লাহ পড়ে তারপরে পড়ল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়া পড়া শেষে আনান নিমরাকে বলল, তুমি ক্লান্ত, যাও আজানের পাশে শুয়ে পড়ো। নিমরা কিছুক্ষণ চুপ থেকে মৃদুস্বরে বলল, আর আপনি? আমিও শোবো, তবে একটু পরে। তুমি ওসব নিয়ে ভেবো না, আমি আশেপাশে আছি, কিছু লাগলে বলো। খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলল আনান, তারপর উঠে পড়ল। নিমরা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। আনান পাঞ্জাবি খুলে হ্যাঙ্গারে রাখতে গেলে হঠাৎ টের পেল পেছন থেকে একটি কোমল হাত ওর হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে নিল। আনান ঘুরে তাকিয়ে নিমরাকে দেখে হেসে ফেলল, তারপর বলল, দেখো, আল্লাহর ইচ্ছায় আমরা এক হয়েছি, দুজনেই দুজনের কর্তব্য জানি ও মানি। তোমার এতটাই শাই ফিল করার কোনো কারণ নেই। আমি তোমার স্বামী হবার আগে তোমার বন্ধু হতে বেশি পছন্দ করব, আর তোমাকেও আমার স্ত্রী রূপে পাবার আগে আমার গার্লফ্রেন্ড হিসেবে পেতে চাইব। তারপর দুজনে মিলে চুটিয়ে প্রেম করব, তারপরে স্বামী স্ত্রীর প্রসঙ্গ আসবে। কি ঠিক আছে? এবার তুমি টেনশন ফ্রি হও তো। তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে অথৈ সাগরে ফেলে দেওয়া হয়েছে। তোমার এই দ্বন্দ্বমুখর রূপটা দেখতে একদম ভালো লাগছে না। আচ্ছা, আমাকে কি এতটাই জাদ্রেল মনে হচ্ছে বলো তো? নিমরা এবার হেসে ফেলল, নির্ভর হাসি। আনান ওর হাসি দেখে বলল, ওহ যাক, অবশেষে তুমি হাসলে। চারপাশ থেকে বিষণ্ণতাটা কেটে গেল। সন্ধ্যে থেকে চেহারাটা যেরকম শক্ত করে রেখেছিলে দেখে আমারই ভয় করছিল। নিমরা মুখ নামালো। আনান ওর হাত ধরে ওকে টেনে বসালো। শোনো, তোমাকে একটা মজার ঘটনা বলি। আমার এক বন্ধু আছে, বুঝলে, রিসেন্টলি বিয়ে করেছে। ও ওর বাসরাতে দেখলো যে ওর বউ লজ্জায় ভয়ে একদম জড়সড়। ওর হাত পা নাড়ালেই বউ চমকে উঠেছে। হঠাৎ করে বিয়ে তো, আগ করে দুটোকে এক ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই হলো অবস্থা। মেয়ে তো সাংঘাতিক নার্ভাস। পরে আমার ওই বন্ধুটা একটা বুদ্ধি করলো। সে করলো কি? আনায়ন খুব আগ্রহ নিয়ে গল্পটা বলতে লাগলো। এক পর্যায়ে নিমরা হাসতে শুরু করলো। মুখে হাত দিয়ে চেপে রাখার পরও হাসির দমকে ওর শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো। একসময় ও আর চাপতে পারল না, খিলখিলে হেসে উঠল। আনান গল্প বলা বন্ধ রেখে মুগ্ধ হয়ে ওর হাসি দেখতে লাগলো। মৃদুস্বরে বলে উঠল, মাশাআল্লাহ। আনানের বিয়ের পরদিন যারা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় তনু ঘরে ঢুকলো। বলল, তোর বড় চাচ্চু এসেছে, নিচে চল, তোকে ডাকছেন উনি। কেন মা? তোর বিয়ে নিয়ে কথা বলবেন। আর কি? আমার কথা বলার ইচ্ছে নেই। এসব কি কথা? উনি মুরব্বী মানুষ, চল, উনি কি ভাববেন? যারা এই ভয়টাই পাচ্ছিল। ধীর পায়ে ড্রয়িং রুমে এলো। বড় চাচ্চু ওকে দেখে দরাজ গলায় বলল, আয় রে মা, তোর সাথে কথা বলতেই সাত সকালে চলে এলাম। তোর গাড়ি কয়টায়? জি 4টায়। গুড, আয় বস, তোর সাথে জরুরি কথা বলি। যারা একটা সোফায় বসে পড়ল। বড় চাচ্চু বেশ বড় একটা ভূমিকা দিয়ে কথা শুরু করলেন। তার সার কথা ছিল এই যে, যারার বাবা তো নেই, এখন কি হয়েছে? তিনি থাকতে যারার কোনো চিন্তা নেই। যারার বিয়েতেও কোনো কার্পণ্য করা হবে না, মহা ধুমধামের সাথেই সব করা হবে। যারা যাকে যাকে দাওয়াত দিতে চায় অনায়াসে দিতে পারে। যারা সোশ্যাল স্ট্যাটাস নিয়েও বেশ একটা বয়ান দিলেন। তাদের ডাক্তার মেয়ের বিয়ে সেরকমই হওয়া উচিত, যারা যেন মনে কোনো কথা চেপে না রাখে। আফনান খুবই বড় ঘরের ছেলে, যারা সেখানে খুব সুখে থাকবে, ইত্যাদি ইত্যাদি। পরীক্ষার পড়াশোনার চাপে যারা কিছুটা হলেও মনের চাপা কষ্টটাকে ভুলে থাকার চেষ্টা করছে। প্রচণ্ড পড়াশোনার চাপে একদিক দিয়ে ভালোই হয়েছে, কোনো কিছু নিয়েই আপাতত মাথা ঘামাতে হচ্ছে না। পরীক্ষার দিনগুলোতে নামাজ, খাওয়া আর লেখাপড়া ছাড়া আর কোনো কিছু নিয়েই ভাবতে চায়নি যারা। তবুও কখনো সখনো আফনানের কথা ওর মনের বন্ধ দরজা জানালাগুলোতে দক্ষিণা বাতাসের মতো এসে কড়া নেড়ে যায়। তবু দিনরাত এক করে পড়ে যারা পরীক্ষাটা দিল। পরীক্ষার মাঝে শুধু 2-3 বার মায়ের সাথে কথা হয়েছে ওর। শেষ পরীক্ষার আগের দিন মা ওকে জিজ্ঞেস করেছে ও কবে বাড়ি আসবে। যারা দীর্ঘশ্বাস ফেলে বলেছে, কোথাও পালিয়ে যাবার জায়গা থাকলে সেখানে চলে যেতাম, বাড়ি ফিরতাম না। তনু মৃদু ধমক দিয়ে বলেছে, কি আজে বাজে কথা বলিস? যারা মৃদু শব্দে হাসল। রাখি মা। তনু যারার কণ্ঠস্বরে কোথাও যেন একটা কষ্টের আভাস পেলেন, কিন্তু সেটা কি তা ধরতে পারলেন না। দেখতে দেখতে যারার এঙ্গেজমেন্টের দিন ঘনিয়ে এলো। তনু যারাকে নিয়ে কেনাকাটা করতে যেতে চাইলে যারা জানালো সে কোথাও যাবে না। তনু বিরক্ত হয়ে নিজেই গেলেন। এঙ্গেজমেন্টের আগের দিন যারার মনটা খুবই অস্থির লাগছিল। হঠাৎ মনে হলো নাজারা আন্টির সাথে দেখা করে এলে হয়তোবা মনটা হালকা হতে পারে। তনু বাড়ি নেই। নিমরাকে বলে যারা নাজারা আন্টির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মাদ্রাসায় 2য় সেমিস্টার পরীক্ষা শেষে 1 সপ্তাহের ছুটি শুরু হতেই আফনান ঢাকায় চলে এলো। গত কয়েকটা মাস তাকে মাদ্রাসার কাজে পাগলের মতো দৌড়াতে হয়েছে, দম ফেলার ফুরসত পায়নি। আগামী 1 সপ্তাহের ছুটিটা তাই ওর কাছে বেশ লম্বা মনে হচ্ছিল। তাই সেদিন রাতে খাওয়া দাওয়া শেষে মায়ের ঘরে বসলো আফনান। অনেকদিন মায়ের সাথে গল্পগুজব করা হয় না, তাই বিভিন্ন বিষয়ে আলাপচারিতা চলল প্রায় গভীর রাত পর্যন্ত। কথায় কথায় জারার প্রসঙ্গ এলো। আফনান নাজারার মুখেই শুনল আগামীকাল জারার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে। নাজারা দুঃখ করে বলতে লাগলেন,
মেয়েটা সারা জীবনের জন্য বন্দিত্ব বরণ করতে যাচ্ছে। বেচারির জন্য খারাপ লাগছে। আমরাই বা কি করব? ভাগ্যকে তো মেনে নিতেই হবে। আফনান চুপচাপ শুয়ে শুয়ে কথাগুলো শুনছিল। মায়ের কথার পাল্টা জবাবে সে বলল, বুঝলাম না, সে তো তার পছন্দের ছেলেকেই বিয়ে করতে যাচ্ছে, তাহলে এত মন খারাপের কি হলো? নাজারা খানিক ইতস্তত করে জানালেন, না, যারা এই ছেলেটাকে পছন্দ করে না, বরং ছেলেটাই ওকে চাপে ফেলে বিয়ে করছে। বেচারি যারা আর কি করবে, বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছে। আমারও তো হাত পা বাঁধা। কি করে যারাকে নিজের ছেলের বউ বানাতে চাইবো? সবাই আমাকে লোভী স্বার্থপর ভাববে না? মানে কি বলছো? কিছুই বুঝলাম না। আফনান উঠে বসল। নিমির বিয়েতে তো ওই ছেলে নিজেই আমাকে জানিয়েছে যে ওরা 2 মাস পর পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছে। এখন আবার এসব কি শুনছি? ছেলেটা তোকে মিথ্যা বলেছে। যারা ওকে একদম পছন্দ করে না, তাহলে কাকে পছন্দ করে? নাজারা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই না বুঝলেও আমি ঠিকই বুঝি। কিন্তু কি করব বল? গতকালও এসেছিল, যাবার সময়ও কেঁদেছে। আমি কি করব বল? ওর ইচ্ছে আমাদের বাড়ি থেকে প্রস্তাব যাক। ও মুখে না বললেও তা বুঝি। কিন্তু একজন ডাক্তার পাত্র রেখে কোনো বাবা মা হুজুর পাত্রের কাছে মেয়ে বিয়ে দেবে, কথা ওকে বোঝাতে চেষ্টা করি, কিন্তু ওর নির্বাক চাহনি আমাকে কষ্ট দেয়। আফনান খানিক মায়ের দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করল। তারপর মিনিট 5 চুপ করেই ভাবতে ওর কপালে কুঞ্চিত রেখাগুলো সমান হয়ে গেল। গম্ভীর স্বরে মাকে বলে উঠল, আগামীকাল আমি ওদের বাড়ি যেতে চাই মা। নাজারা অবাক হয়ে বললেন, কোন বাড়ি? কি বলিস? কাল ওদের এঙ্গেজমেন্ট। না, কাল কোনো এঙ্গেজমেন্ট হবে না। একজন সাবালিকা মেয়ের অমতে এভাবে বিয়ে হতে পারে না। এটা শরীয়ত সিদ্ধও নয়। যারার বিয়ে সেখানেই হবে যেখানে সে চায়। নাজারা ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। আফনানের চেহারা দৃঢ় প্রতিজ্ঞ। আজানের ভেজা কাপড়গুলো বারান্দায় তারে মেলে দিচ্ছিল নিমরা। কাজের সুবিধার্থে ও ওর শাড়ির কুচিটা সামান্য তুলে পেটের কাছে গুজে দিয়েছিল। এলোমেলো চুলগুলো খোপার শাসনে বন্দী হলেও কপালের সামনের খুচরো চুলগুলো নিমরা পানাকৃতির মুখটাতে বারবার আছড়ে পড়ে ওর চেহারায় এক অভূতপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে। প্রতিবার কাপড়ের ঝাপটায় একরাশ পানির কণা নিমরার চুলগুলোতে আটকে যাচ্ছে। নিমরা যতবারই চুলগুলোকে কানের পেছনে পাঠাচ্ছে, ততবারই সেগুলো বেয়াদবের মতো মুখের ওপর চলে আসছে। এদিকে ঘরের ভেতরে আজানের সাথে খেলায় মেতে উঠেছে আনান। একটা বিশালাকৃতির বাতাসে ফোলানো বল সে আজানের দিকে ছুড়ে মারছে, আর আজান তা কোনো রকমে হাত বাড়িয়ে ছুঁতে পারলেই আনান ইয়ে করে শব্দ করে, আর সেটা শুনে আজান হাসিতে ভেঙে পড়ছে। তবে আনানের মনোযোগ খেলার চেয়ে বেশি বারান্দায়, যেখানে নিমরা কাপড় মেলছে। একটু পরপরই সে বারান্দায় তাকিয়ে নিমরার ঘরোয়া সৌন্দর্য উপভোগ করছে, যার ফলে আজানের দিকে থেকে ক্ষণিকের জন্য হলেও মনোযোগ সরে গিয়েছিল ওর। আর আজান বেচারা বাপের মনোযোগ পাবার জন্য বলটাকে এগিয়ে এসে ধরতে যাবার চেষ্টা করলে খাটের কিরানে এসে ভারসাম্য হারিয়ে ফ্লোরের দিকে কাত হয়ে পড়ে গেল। নিমরার থেকে চোখ ফেরানোর পর একেবারে শেষ মুহূর্তে আনান দৃশ্যটা দেখতে পায়। দেখে সে অতি দ্রুত ঝাঁপ দেয় আজানকে ধরার উদ্দেশ্যে। কোনো রকম আকপিছে না ভেবে আজানকে লুফে নেওয়াই ছিল তখন ওর মুখ্য উদ্দেশ্য, যার ফলে আনান নিজের ব্যাপারে ততটা ভাবেনি। ফলাফল যা হবার তাই হলো। আজান শেষ মুহূর্তে আনানের হাতে ধরা পড়ায় সে ব্যথা না পেলেও আনান প্রচণ্ড জোরে খাটের পায়ার সাথে বাড়ি খেল। বিকট শব্দটা শুনে নিমরা ভয়ে কেঁপে উঠল। প্রায় পাগলের মতো ছুটে এলো রুমে। ও ভেবেছিল ব্যথাটা বুঝি আনান পেয়েছে, এক্ষুনি ওর তার স্বরের চিৎকার শুনবে। কিন্তু তার বদলে ঘরে ঢুকে আনানকে দুহাতে নিজের মাথা চেপে ঝুঁকে থাকতে দেখে ও বিস্ময়ে বাকহারা হয়ে গেল। আজান চুপ করে পাশেই দাঁড়িয়ে আছে। নিমরা দ্বিধার সংকোচ ভুলে আনানকে জড়িয়ে ধরল। ইস, দেখি দেখি। আনান হাত সরাতে দেখল কপালের একটা কোণাতে চটচটে রক্ত দেখা যাচ্ছে। জায়গাটা নীলচে হয়ে উঠেছে। নিমরা ওকে ছেড়ে দ্রুত ডিপ থেকে বরফের কিউবগুলো বের করে আনানের কপালে চেপে ধরল। একটু পরেই আনান নিমরাকে সরিয়ে দিতে চাইল। তাক, লাগবে না, ছাড়ো। ছাড়ো মানে? কতটা জোরে লেগেছে আর আপনি বলছেন বরফ দিতে দিন? নিমরা এক প্রকার জোর করেই আনানের মাথাটা কোলের ওপর আঁকড়ে ধরে বরফের শেক দিতে লাগলো। মিনিট 10 পর আনান জানালো ব্যথাটা কম লাগছে। নিমরা কোমর থেকে আঁচল ছাড়িয়ে সেটা দিয়েই আনানের কপালটা মুছে দিল। আনান নীরবে ওর যত্নটা উপভোগ করল। তারপর নিমরাকে ছাড়িয়ে উঠে পড়ল সে। রাতে আজানকে শুইয়ে দিয়ে প্রতিদিন ওর পাশেই ওর ছোট খাটটাতে শুয়ে পড়ে নিমরা। বিয়ের পর গত 2 মাস ধরে এভাবে চলে আসছে। আনান বড় খাটে শুয়ে শুয়ে গল্প করে, আর নিমরা আজানের পাশে শুয়ে থেকেই সেসব গল্প শুনে, কথা বলে। ব্যাপারটা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে। অবশ্য আনান এতেই সন্তুষ্ট। নিমরাকে সে প্রতিদিন কাছ থেকে দেখছে, গল্প করছে, এটাই বা কম কি সে? আজও চুপ করে শুয়ে পড়েছিল। তবে আজ আর গল্প করতে ইচ্ছে হচ্ছিল না, কারণ মাথাটা দপদপ করে ব্যথা করছে। বেডসাইড ড্রয়ার থেকে ভিক্সটা বের করে হাতে নিল আনান। এমন সময় নিমরা এসে ওর হাত থেকে ভিক্সটা একরকম কেড়েই নিল। আনান কোনো প্রতিবাদ করল না। নিমরা সযত্নে ওর কপালে ভিক্সের পরত মাখিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, এবার শুয়ে পড়ুন,
আমি মাথায় চাপ দিয়ে দিচ্ছি। লাগবে না, তুমি আজানের কাছে যাও। এসব আপনাকে ভাবতে হবে না, আমি এখানে আছি, আপনি ঘুমান। তুমি এখানে বসে থাকলে তো আরো ঘুম হবে না। ঠিক আছে, তাহলে আর বসে থাকলাম না, বলে নিমরা ওর পাশে শুয়ে পড়ল। আনান ওর দিকে তাকিয়ে আছে দেখে বলল, এভাবে বোকার মতো তাকিয়ে থাকবেন না তো, চোখ বন্ধ করুন, বলে নিজেই আনানের ওপর দিয়ে হাত বাড়িয়ে বেড সাইড সুইচ টিপে ডিম লাইট জ্বালিয়ে দিল। একটু পরেই আনান ওর কপালে ব্যথার স্থানে কোমল ঠোঁটের পরশ টের পেল। আনান বেমালুম ওর ব্যথা ভুলে গেল। ধীরস্থিরভাবে 2 রাকাত নামাজ আদায় করল আফনান। নামাজ শেষ করে মায়ের রুমে এলো। নাজারা কিছু একটা সেলাই করছিলেন। আফনানকে দেখে তাকালেন। বেরোচ্ছিস? জি আম্মা, আমি এখন একটু সেগুন বাগিচা যাব, সেখান থেকে জারার বড় চাচার বাসায় যাব, আর সন্ধ্যায় জারাদের বাসায় তোমাকে নিয়ে যাব, তুমি তৈরি হয়ে থেকো। নাজারা ছেলের আত্মবিশ্বাস দেখে ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেললেন। আমার একটু চিন্তা হচ্ছে, তুই গিয়ে কি করবি? আর আজকের দিনে আমাদের এভাবে যাওয়াটা কি ঠিক হবে? ওনারা যদি তোর কথা না মেনে নেন, যদি কথা বিগড়ে যায়? দেখ বাবা, আত্মীয়তা করেছে ওদের সাথে, মন কষাকষি করতে চায় না বাবা। তোমার সব কথা ঠিক আছে, কিন্তু এভাবে সব জেনে শুনে তো ঘাপটি মেরে বসে থাকতে পারবো না মা। এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। আমাদের প্রত্যেকেরই সৎ সাহস থাকা উচিত। আর আমি কোনো অন্যায় আবদার করতে যাচ্ছি না। যারা স্বেচ্ছায় আমার কাছে আসতে চাইবার পরও তাকে আমার কাছে আসতে বাধা দেবার অধিকার কারণে। একটা মেয়ে হকের পথে চলতে চাচ্ছে, স্বেচ্ছায় দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিনের পথে আসতে চাচ্ছে, তাকে আমি নিজ দুর্বলতায় এমন একজনের হাতে ছেড়ে দেব না যার সাথে ইসলামের সাথে দূর দূরান্ত পর্যন্ত তেমন কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমি গতরাতে ইস্তেখারা করে দেখেছি, পজিটিভ রেজাল্ট পেয়েছি ইনশাআল্লাহ। এখন আমি সেখানে যাব, ওর বড় চাচার সাথে কথা বলবো, ওনার কাছে যারার হাত চাইব, তাদের রাজি করাবো এবং প্রয়োজন হলে আজই বিয়ে করে ফেলব। সব ধরনের প্রস্তুতি আমি নিয়ে রেখেছি, যেন কোনো কিছুতে বাধা না আসে। তা তো বুঝলাম, কিন্তু কোনো রকম সমস্যা যেন না হয়। ইনশাআল্লাহ হবে না। আর এত ভয় পাবার কিছু নেই মা, যাহা মুশকিল তাহা আসান, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর এত সব কিছু জানার পর যারাকে আমি একা ছেড়ে দেব না, ওকে পরিস্থিতির স্রোতে ভাসিয়ে দিতেও পারবো না, তাহলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব মা। আসি, দোয়া করো, বলে আফনান বেরিয়ে গেল। জারার বড় চাচা ইরাজ আহমেদ বেশ রাশভারী প্রকৃতির মানুষ। যৌবনে তার দাপটে বাঘে মহিষে এক ঘাটে জল খাবার মতো অবস্থা হতো। জারাদের পুরো ফ্যামিলি তাকে শ্রদ্ধা করে, কারণ তিনি সবসময় সত্যের পক্ষে এক অনমনীয় ব্যক্তিত্ব। প্রচলিত নিয়মের বাইরেও হকের উপর তিনি অটল থেকেছেন, হককে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। ছোট ভাইয়ের মৃত্যুর পর তাই তিনি নিজ দায়িত্বেই ভাস্তে ভাস্তের প্রতিটি কাজে এগিয়ে আসেন, ওরা যেন অভিভাবকহীন হয়ে না পড়ে। যারা তার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে, সে ডাক্তারি পড়ছে, সময় মতো ওর একটা ভালো বিয়ে দেওয়া দরকার। তার পাশাপাশি ওকে সুখী দেখতে চাওয়াটাই তার একমাত্র ইচ্ছে। বেশি দেরি করলে পরে ভালো পাত্র মেলা ভার। আফনান হাবিব ছেলেটা জারাকে খুব পছন্দ করেই বিয়ের প্রস্তাব দিয়েছে। তিনি না করার মতো কোনো কারণ খুঁজে পাননি। তাছাড়া ওরা একসাথে পড়ে, তাই বেশরীয়তি মেলামেশার চেয়ে বিয়ে করে বৈধভাবে মিশুক, এসব ভেবেই তিনি আর দেরি করেননি। ওদের এঙ্গেজমেন্টের দিন ঠিক করেছেন, আর আজই জারার এঙ্গেজমেন্ট দিন। তবে তিনি ভাবছেন আজ ওদের এঙ্গেজমেন্ট নয়, বরং একেবারে আগটাই পড়িয়ে দেবেন, কারণ এঙ্গেজমেন্টটা শরীয়তে বৈধ না। এঙ্গেজমেন্টের সুযোগে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করবে, এটার জন্য তিনি গুনাহগার হতে চান না। আগটা হয়ে যাক, তারপর ঘোরাঘুরি করুক, সমস্যা নেই। আফনান হাবিবকে সে কথা জানাতেই আজ বাড়িতে ডেকেছেন তিনি। এমন সময় দারোয়ান খবর দিল আফনান নামের একজন দেখা করতে এসেছেন। তিনি সাগ্রহে বললেন, আরে ওকে ভিতরে নিয়ে আসো। আফনান ঢুকলে তিনি ওর দিকে তাকিয়ে থ মেরে যান। আফনান সালাম দিলে তিনি বিস্ময় কাটিয়ে বললেন, আরে তুমি আনানের বউয়ের বড় ভাই না? এসো এসো, বসো। তা হঠাৎ কি মনে করে বাবা? আফনান কোনো রকম ভূমিকা না করে সোজা সাপটা কথা বলা শুরু করলো। আমি জারার ব্যাপারে কথা বলতে এসেছি। ও আচ্ছা, বলো কি কথা? আপনি তো জারার অভিভাবক, তাই না? হ্যাঁ অবশ্যই, কিন্তু এ কথা হঠাৎ কেন বললে? বেয়াদবি নেবেন না চাচাজান। একজন অভিভাবক হিসেবে জারার ব্যক্তিগত জীবনের যে কোনো সিদ্ধান্ত নেবার সময় তার মতামতটাকে অগ্রাধিকার দেবেন বলেই আমার বিশ্বাস। হ্যাঁ তা তো অবশ্যই। আজ আপনি যার সাথে জারার এঙ্গেজমেন্ট করতে যাচ্ছেন, তার সাথে বিয়েতে জারার কি মত আছে? অবশ্যই। জারা আর ওই ছেলে একসাথে পড়াশোনা করে, ওরা দুজনে পূর্ব পরিচিত হলেই যে একজন আরেকজনকে পছন্দ করবে বা বিয়ে করতে চাইবে, এটা তো কোনো যুক্তির কথা নয়। যদি তাই হয়, সে হিসেবে তো জারা আর আমি একসাথে শৈশব কৈশোর কাটিয়েছি। যারা কি আমাকে বিয়ে করতে চাইতে পারে না? বরং সেটাই তো অধিক যুক্তিযুক্ত। বড় চাচা বিভ্রান্তের মতো তাকিয়ে রইলেন। বিষয়টা তিনি এভাবে ভেবে দেখেননি। তিনি কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এসব তুমি কি বলছো? যারা তোমাকে কেন পছন্দ করবে? সে এক মেরুর মানুষ, তুমি ভিন্ন মেরুর। সে একজন ডক্টর, তার সোশ্যাল স্ট্যাটাস কত হাই তুমি জানো? ওর সাথে আরেকজন ডক্টরই অধিক মানানসই। তার মানে যারার বিয়েটা আপনার
ম্যাচ মেকিং করে হচ্ছে। যারার স্বেচ্ছাসম্মতিতে নয়। আফনানের নির্ভীক প্রশ্ন ও সরাসরি কথা বলার ধরনে ইরাজ আহমেদ এই প্রথমবারের মতো বিপন্ন বোধ করলেন। তিনি ইতস্তত করে বললেন, তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? আসল কারণটা কি বলো তো? আসল কারণ কিছু না। আপনি একজন বিচক্ষণ মানুষ। যারার পূর্ণ সম্মতি না নিয়ে তাকে একজনের সাথে বন্ধনে জড়িয়ে দেওয়াটা কেবল অনুচিত নয়, বরং শরীয়তেও নিষেধ করা হয়েছে। পাত্রীর মতামতটা এখানে জরুরি। যারার মত নেই, এটা তোমাকে কে বলল? আপনি এ ব্যাপারে যারাকে প্রশ্ন করে জেনে নিতে পারেন। সত্য এটাই যে সে ওই ডাক্তারকে বিয়ে করতে একেবারেই আগ্রহী নয়। সংকোচ বশত আপনার সাথে সে তর্কে জড়ায়নি। তাছাড়া আমার সাথেও তার কোনো কমিটমেন্ট হয়নি, যার ফলে সে অভিভাবকদের সিদ্ধান্ত বাধ্য হয়ে মেনে নিয়েছে। কিন্তু এ কথা জানার পরও যে সে আমাকেই তার স্বামী হিসেবে পেতে আগ্রহী, আমি তাকে ইগনোর করতে পারবো না। কারণ আমি নিজেও তাকে স্ত্রী হিসেবে পেতে সানন্দে আগ্রহী এবং তাকে বিয়ে করার জন্য যে উপযুক্ততা প্রয়োজন, আলহামদুলিল্লাহ আমার তা আছে। আপনার দ্বারা যে ভুলটা হতে যাচ্ছিল সেটা হতে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। এবার আপনি আপনার সিদ্ধান্ত ভেবে চিনতে নেবেন, এটাই আশা রাখি। বড় চাচা কোনো উত্তর দেবার আগেই পেছন থেকে আফনান হাবিব কথা বলে উঠল, যারাকে বিয়ে করার ক্ষেত্রে আমার সমান যোগ্যতা আপনি রাখেন বলে কিন্তু আমার মনে হয় না। বড় চাচা এবং আফনান দুজনে একসঙ্গে ফিরে তাকিয়ে আফনান হাবিবকে দেখল। আফনান তাকে সালাম দিয়ে নিজের হাতটা মুসাফার জন্য বাড়িয়ে ধরলে হাবিব তা দেখেও না দেখার ভান করে বড় চাচার দিকে তাকিয়ে বলল, চাচা যান, আজ বিকেলে এঙ্গেজমেন্ট আর আপনি যার তার সাথে এসব নিয়ে তর্কে মেতে উঠেছেন, এমন নির্বুদ্ধিতা আপনাকে মানায় না। আফনান স্মিত হেসে বলল, যার তার বলতে আপনি কি মিন করছেন আমি জানার প্রয়োজন বোধ করছি না। তবে চাচাজানকে এতটুকুই বলবো, উনি একজন অভিভাবকের পরিপূর্ণ দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। একটা বিয়েতে পাত্রের মতামত না নিয়ে তাকে জোরপূর্বক বা চাপ দিয়ে কারো কাছে গছিয়ে দেওয়াটা ধর্মত আইনত মোটেই সিদ্ধ নয়। এক্সকিউজ মি, যারাকে আমার কাছে গছিয়ে দেওয়া হচ্ছে না, আমি যারাকে পছন্দ করে বিয়ে করছি, হাবিব বলে উঠল। এটা তো গেল আপনার দিক থেকে, কিন্তু যারার দিক থেকে কি? সে কি এ ব্যাপারে একমত, নাকি তার মতামতের কোনো গুরুত্ব আপনাদের কাছে নেই? কেন থাকবে না, অবশ্যই আছে। তাছাড়া যারার ভবিষ্যতের দিকটাও চাচাজানকে দেখতে হবে। আপনার সীমিত আয়ে যারার ভবিষ্যৎ অনিশ্চিত, সেই হিসেবে যারার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি পারফেক্ট। দেখুন, আপনি যারার জন্য পারফেক্ট না কি সেটা বিবেচনার দায়িত্বটা যারার উপরেই ছাড়ুন। আপনি এখনই নিজের মতামত যারার ওপর চাপাতে চাচ্ছেন। ভবিষ্যতে যারাকে কতটা সম্মান দেবেন সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু যারাকে আমি তার মতের বিরুদ্ধে অন্য কারো হাতে পড়তে দেব না। চাচাজান, আপনি এই এঙ্গেজমেন্ট ক্যান্সেল করুন। আমি আজই যারাকে বিয়ে করব এবং এই ব্যাপারে কারো বাধা আমি গ্রাহ্য করব না। আপনি যারার মুরব্বী, তাই আপনাকে অনুরোধ, যারার ভবিষ্যৎ নষ্ট করবেন না। যারা নিজেকে যার কাছে কমফোর্ট মনে করবে, যাকে মন থেকে মেনে নেবে, সেই হবে যারার জীবন সঙ্গী। এতটুকু বলে হাবিবের দিকে তাকিয়ে আফনান আবারও বলল, অর্থবিত্ত আর শিক্ষাগত যোগ্যতা কোনো কালেই সংসার টিকিয়ে রাখার মূল মন্ত্র ছিল না। যদি থাকতো তবে কোনো শিক্ষিত এবং ধনী লোকের সংসার ভাঙত না। হাবিব হেসে বলল, আপনার সব কথা মানলাম, কিন্তু আপনার মতো দাড়ি জব্বাওয়ালা হুজুরের সাথে একজন ডাক্তারকে কতটা মানায় তা ভেবেছেন? কেন অযথা একজন ডাক্তারের স্বামী হবার লোভ করছেন? আফনান বুঝতে পারল হাবিব ওর সাথে যুক্তিতে হেরে গিয়ে এখন অন্য দিক থেকে আক্রমণ করে ঘায়েল করার চেষ্টা করছে। সে মৃদু হেসে বলল, ডাক্তারের স্বামী হবার লোভ কিভাবে করে জানি না, তবে তাকে আমার সংসারে আসতে হলে ডাক্তারি কম্প্রোমাইজ করে আসতে হবে। কারণ তাকে আগে আমার সংসার দেখতে হবে, পরে ডাক্তারি। একজন ভালো ডাক্তার হবার চেয়ে একজন আদর্শ মা, আদর্শ স্ত্রী হওয়া বেশি জরুরি। আর মানানোর কথা বলছেন, একজন নারীকে বিয়ে করার ক্ষেত্রে আমি আপনার মতো আনারির কথাকে কখনোই প্রাধান্য দেব না, যেখানে মানদণ্ড হিসেবে রয়ে গেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা। তিনি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে সৌন্দর্য, বংশ, ধার্মিকতা ও ধনাঢ্যতার মধ্যে ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন। আর একজন পুরুষের বিয়ে করার যোগ্যতার মধ্যে শর্ত ধরা হয়েছে তার শারীরিক সামর্থ্য থাকা, স্ত্রীকে দেনমোহরানা দানের ক্ষমতা থাকা এবং তাকে সসম্মানে রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা থাকা। এই সমস্ত কিছুর বিচারে যারা এবং আমি পরস্পরের জন্য 100% পারফেক্ট। তাই মানানো না মানানোর চিন্তা এ সময়ের কিছু অর্বাচীনদের মূর্খতা ছাড়া আর কিছুই না। কেবল চোখের দেখা সৌন্দর্যের বিচারে জুড়ি মেলানোর মূর্খতা তাদের দ্বারাই সম্ভব। ইসলাম এ থেকে বহু উন্নত এবং যৌক্তিক, তাই আপনার এই কথাটি অগ্রহণযোগ্য। বড় চাচা এতক্ষণ চুপ করে ওদের তর্ক বিতর্ক শুনছিলেন। এবার তিনি আফনানের কাঁধে হাত রেখে ওকে থামালেন। তোমাদের দুজনের কথাই অনেকক্ষণ ধরে শুনছিলাম বাবা। তোমার সততা আর তেজস্বিতা আমাকে মুগ্ধ করেছে। পুরুষ মানুষের পরিচয় তার বাহ্যিক চাকচিক্যে নয়, বরং তার বেগবান ব্যক্তিত্বে। তোমার প্রখর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে, পাশাপাশি তোমার নির্ভীক সারল্য আমাকে প্রভাবিত করেছে।
তবে আমি অবশ্যই এবার সরাসরি জারার মতামতটা জেনেই তবে তোমাদের বিয়ের মত দেব। এই কথা শুনে হাবিব প্রতিবাদ করে উঠল। এসব কি বলছেন চাচাজান? আপনি এভাবে আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে দিতে পারেন না, এটা উচিত না। বড় চাচা হাসলেন। আমার মেয়ের অমতে তাকে বিয়ে দেওয়াটা তো আরও উচিত হতো না। এটা তো আল্লাহর রহমত যে তোমাদের এঙ্গেজমেন্টের আগেই ব্যাপারটা জানাজানি হয়ে গেল, নইলে আফনান দৃঢ়চিত্তে বলল, এঙ্গেজমেন্ট হয়ে গেলেও আমি সেটা ভেঙে দিতাম। যেখানে একজন কনের অমতের বিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ভেঙে দিয়েছেন, সেখানে এঙ্গেজমেন্ট তো কোনো বন্ধনই নয়, এটা আধুনিক যুগের ফিতনা। বড় চাচা হেসে আফনানের পিঠ চাপড়ে বললেন, তুমি সত্যিই বড় জাজ্জেল মানুষ রে বাবা। তা বাবা, আমাদের মেয়েটাকে ডাক্তারি করতে দেবে না নাকি? কেন দেব না? অবশ্যই দেব। এটি শরীয়ত সম্মত, সুন্দর ও সম্মানজনক পেশা। তবে তাকে এটি করতে হবে পর্দা ঠিক রেখে ও সংসারকে প্রাধান্য দিয়ে। এটা আমাদের দুজনের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই আমরা ঠিক করে নেব। ওদের দুজনের দিকে তাকিয়ে হাবিব দুহাত ঝাঁকিয়ে মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল। বড় চাচা ভালো করে আফনানের দিকে তাকালেন। আমাদের মেয়েটার নজর বড় কড়া, বুঝলে? কারণ সে তোমার মতো বাঘের বাচ্চাকে বেছে নিয়েছে। আফনান হাসল। আল্লাহর অশেষ রহমতে আমি একজন আদম সন্তান, আর আদম হলো মানুষ। মানুষ পশু হতে সর্বদাই শ্রেষ্ঠ, কারণ রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন, বাঘকে নয়। তাই আমাকে বাঘের বাচ্চা না বললেই ভালো করবেন। বড় চাচা কিছুক্ষণ তাকিয়ে থেকে হা 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 করে হেসে উঠলেন। তুমি তো সাংঘাতিক মানুষ রে বাবা, অনেক বুঝে কথা বলতে হবে তোমার সাথে। তা তোমার পরবর্তী পরিকল্পনা কি? জারার সাথে কথা বলে নেবে নাকি? আফনান বিনয়ের সাথে বলল, জি না চাচাজান, শুভ কাজে দেরি করা খেলাফে সুন্নাত। আপনার অনুমতি থাকলে আজ রাতে যারাকে বিয়ে করে ঘরে নিতে চাই। বাড়তি আড়ম্বর জাঁকজমকে আমার আগ্রহ নেই। তাছাড়া যে বিয়েতে খরচ কম হবে সে বিয়ে হবে বরকতময়। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার প্রতিটি কথা আমাদের জীবনে চলার পাথেয়। আর যারার মোহরানা আমি স্ট্যান্ড বাই পরিশোধ করব। তাছাড়া আগামী এক সপ্তাহ আমার মাদ্রাসাও বন্ধ। সব দিক দিয়ে আজকের দিনটাই সুবিধা। এখন আপনি যা বলেন। বড় চাচা কিছুক্ষণ ভেবে বললেন, ইনশাআল্লাহ, তোমার কথাই রইল। আমি এদিকটা দেখছি। আশা করি জারার মা অমত করবে না। তুমি প্রস্তুত হয়ে সন্ধ্যার সময় এসো। ওহ, তার আগে একটু বসো, তোমাকে মিষ্টিমুখ করিয়ে নেই। আফনান এবার একটু লজ্জিত হাসল। তনুর ব্যস্ততা এবং হাঁক ডাকে পুরো বাড়ি গরম হয়ে উঠল। একটু আগেই তার বড় ভাসুর ফোন করে প্রায় আধ ঘন্টা তাকে নসিহত করলেন। তার কাছেই তনু জানালো যে যারা আফনানকে অসম্ভব ভালোবাসে, কিন্তু লজ্জায় সংকোচে সে বলতে পারছিল না। তনু আল্লাহর শকর করলেন, অজান্তে মেয়েটাকে এক বিরাট কষ্টের মধ্যে ঠেলে দিচ্ছিলেন। ওর সুখটাই তার কাছে সবসময় বড়। তিনি দ্রুত বিয়ের জন্য ব্যবস্থা করতে আনানকে ডাকলেন। ঘনিষ্ঠ যে কজন আত্মীয় আছেন তাদের সবাইকে ফোনের দাওয়াত দিতে হবে। এত সময় তার হাতে কোথায়? তাছাড়া আফনান বলছে আজই বউ নিয়ে চলে যাবে। কি যে লেজে গোবরের অবস্থা! মেয়েটাকে ভালো করে সাজানো দরকার। তার আজ বিয়ে, এঙ্গেজমেন্ট মনে করে তিনি সকাল থেকে ততটা ব্যস্ত হননি। তাছাড়া মেয়ে সকাল থেকে খুবই মনমরা হয়ে আছে। ওকে যখন তিনি বড় চাচা আর আফনানের কথা বললেন, সাথে সাথে সে কি কান্না থামার নামই নিচ্ছে না। যে মেয়েটা সাজাতে এসেছে সে বিরক্ত হয়ে দুবার ধমক দিয়ে বলেছে, আপনি কান্না থামান, চোখের সব কাজল ধুয়ে যাচ্ছে। যারা টিস্যু চেপে ধরল চোখে। ওই বা কি করবে? আফনানের কথা ভাবলেই খুশিতে চোখে পানি এসে যাচ্ছে। অবশেষে তনু এসে বললেন, তোর এত কান্নাকাটির কারণটা কি বুঝলাম না। তার চেয়ে তোর তো হাবিবের সাথে ঠিক ছিল, তখন তো আর বারবার কাঁদছিলি না। আফনানের সাথে বিয়ের খবর এসে তখন থেকে কাঁদছিস। কাজল তো থাকছে না, ব্যাপারটা আরেকবার ভেবে দেখ। শুনে যারা দুহাত কোমরে দিয়ে কটমট করে রাগের সাথে চেঁচিয়ে উঠেছে, মা! তনু তাগাদা দিয়ে বলেছে, কথা না বলে তাড়াতাড়ি কর, বর আসবে 8টায়। আচ্ছা, আনানটাকে কখন ডাকলাম, এখনো নামছে না কেন? এদিকে আনান নিমরাকে শাড়ি পরিয়ে দিতে ব্যস্ত। সে নাকি খুব ভালো শাড়ি পরাতে পারে। ওর পরানো শেষে নিমরা পা বাড়াতে গিয়ে থপ করে বিছানার উপর পড়ে গেল। তারপর রেগে গিয়ে বলল, এই হলো আপনার ভালো শাড়ি পরানোর নমুনা? হাঁটতেই তো পারছি না। আপনি নিচে যান তো, মা ডাকছেন আপনাকে। আপনি থাকলে আমার আরো দেরি হয়ে যাবে। এর মধ্যে ভাইয়ারা এসে পড়বে। আমি না হয় তোমাকে সাহায্য করি। জাযাকাল্লাহু খায়রান। আপনার সাহায্য লাগবে না, মেহেরবানি করে গেলে খুশি হই। অগত্যা আজানকে কোলে নিয়ে আনানকে বেরিয়ে আসতে হলো। রাত 8টা বাজে। হঠাৎ কিছু পুচকির দল বর এসেছে বলে চেঁচিয়ে উঠল। শব্দ শুনে যারা নিজেও দৌড়ে বারান্দায় এলো। দূর থেকে শুভ্র পোশাকের আফনানকে দেখে আনন্দে ওর চোখে আবার পানি চলে এলো। ও দ্রুত সেটাকে মোছার চেষ্টা করলো, নইলে আবার কাজল নষ্ট হয়ে যাবে। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনদের মধ্যে একটা চাপা গুঞ্জন চলছিল। সবাই নিজেদের মতো করে মন্তব্য করে যাচ্ছে। তাদের সবার মন্তব্যের বিষয়বস্তু একটাই, আর তা হলো যারা একজন ডাক্তারি পড়া মেয়ে হয়েও হুজুর টাইপ লোককে বিয়ে করছে। কেউ কেউ আবার সে মন্তব্যকে খণ্ডন করে বলছিল, আরে হুজুর কিসের, ছেলেটা তো একটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু যাই বলেন, সে ডাক্তার পাত্র ছেড়ে ওই দাড়িওয়ালা টিচারের প্রেমে পড়ল। শুনলাম ছেলে নাকি খুব রাগী,
আরে টিচার মানুষ তো রাগী হবেই। আমি তো শুনেছি একেবারে কাঠ খোট্টা টাইপের। ওর বড় চাচাকে নাকি কটকট করে দুনিয়ার কথা শুনিয়েছে। আপনি জানলেন কি করে? আরে আমার ছেলে তো ওর বড় চাচার ছেলের বন্ধু। ওই ডাক্তার ছেলেটাই বন্ধুদের বলেছে যে কোন কাঠমোল্লার হাতে পড়েছে যারা এবার বুঝবে। কি জানি বাপু, যারা এর মধ্যে কি যে দেখেছে আল্লাহই জানে। আরে এর মধ্যে রহস্য আছে রে ভাই। আজকালকার মেয়েরা ছেলেদের পকেট দেখে, বুঝলেন? দেখেন গিয়ে, ছেলে নিশ্চয়ই মালদার পার্টি। আরে ভাই কি যে বলেন, টিচার মানুষ টাকা কই পাবে? বেতন কয় টাকাই বা পায়? না না, শুনেছি ছেলের নাকি বিরাট মাদ্রাসা আছে। তাহলে তো হলোই। যখন বোরকা আর হাত মোজা পরিয়ে ঘরে ফুলদানিতে ফুল বানিয়ে রাখবে যারাকে, এখন বুঝবে প্রেম কাকে বলে। এমনতর অজস্র কানাঘোষের মধ্য দিয়ে জারার শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। তনুকেও বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করেছিল। তিনি স্মিতহাস্যে সবার কৌতূহলের উত্তর দিচ্ছিলেন। কাবিননামাতে সম্পূর্ণ উসুল লেখার সময়ও কেউ কেউ মুখ বাঁকা করেছে। ওরকম উসুল সবাই লেখে, দেয় কজন? কিন্তু যখন পাত্র ক্যাশ 5 লক্ষ টাকা মোহরানা বাবদ কনের হাতে তুলে দিল, তখন সবগুলো জোকের মুখে নুন পড়ল। আলাপের মোড় তখন উল্টে গেল। কথাবার্তা তখন চলল অন্যভাবে। আমার বিয়ের 20 বছর হয়ে গেল, তোমার ভাই তো আজ পর্যন্ত ফুটো পয়সা দিল না আমাকে। আরে আপনার ভাই তো বাসরাতেই মাফ চেয়ে নিয়েছে। আরে না না ভাবি, এভাবে নাকি বউ হালাল হয় না। যাক, জীবনে প্রথম একটা বিয়ে দেখলাম যেখানে বর বউকে দেনমোহরানা পুরোটা উসুল করে দিল। ভালোই তো। তবুও কান্নারত কণ্ঠে নাজারার হাত চেপে ধরে বললেন, মেয়েটাকে শুধু পেটেই ধরেছিলাম নাজারা, বাকি আদর আবদার সবই তো তোমার কাছে পেয়েছে। আমার মেয়েটার সৌভাগ্য যে তোমার পরিবারে সে বউ হয়ে যাচ্ছে। ওকে তুমি তোমার মেয়ে বানিয়ে রেখো। নাজারা তনুকে জড়িয়ে ধরে বললেন, ইনশাআল্লাহ তোমার যখন ইচ্ছা হবে চলে আসবে, ওরও যখনই তোমাকে দেখতে ইচ্ছা হবে চলে আসবে, তুমি ভেবো না। আনান সানন্দে আফনানকে জড়িয়ে ধরল। নাজারা তার বৌমা নিয়ে রাত 12:30টার মধ্যেই বাড়ি ফিরে এলেন। যদিও বাড়তি কোনো আলোকসজ্জা ছিল না আফনানের বাড়িতে, তবে জারার হৃদয়ের আকাশে হাজারো আলোর ঝলকানি তার বিদ্যুতোচ্চটা জ্বালিয়ে রেখেছিল। নাজারা জারার হাত ধরে ওকে ঘরে নিয়ে গেলেন। বিসমিল্লাহ বলে পরম করুণাময়ের নাম নিয়ে জারার গৃহপ্রবেশ ঘটল। নাজারাই ওদের দুজনে নামাজের ব্যবস্থা করলেন। আফনানের ইমামতিতে জারা তার বিবাহিত জীবনের প্রথম নামাজটি আদায় করল। নামাজ শেষে জারা নাজারার রেখে যাওয়া সালোয়ার কামিজটা হাতে নিল। আফনান এগিয়ে এসে জারার হাত থেকে কাপড়টা নিয়ে সরিয়ে রেখে ওর হাত ধরে বিছানায় এসে ওকে নিয়ে বসল। যারা বিহবলের মতো ওর সাথে বসল। সে একবারও চোখ তুলে তাকাচ্ছিল না। আফনান ওর লাজ নম্রতা দেখে মুচকি হাসল। তারপর নিজের ডান হাতটা ওর কপালের চুলে রেখে দোয়া পাঠ করল। যারা স্থানুর মতোই বসে রইল। ওর কাছে সবকিছু স্বপ্নের মতোই মনে হচ্ছিল। আফনানই প্রথম নীরবতা ভাঙল। কথা নেই কেন, এমনিতে তো এলেই কান ঝালাপালা করে দিয়ে যেতে, আজ এমন চুপচাপ? যারা মুখ নিচু রেখে বলল, আপনি কিভাবে জানলেন? কখনো তো আপনার সামনে আসেনি। না এলেই কি, কথার আওয়াজ তো প্রতিনিয়তই পেতাম, কণ্ঠেরও পর্দা আছে জানো তো। যারা মাথা নাড়াল। আফনান মৃদু হেসে বলল, আল্লাহ পাক কার রিজিক কোথায় রাখেন কেউ জানেন না। আমার রিজিকে তুমি ছিলে বলেই আজ দুজনে একত্রিত হতে পেরেছে। যারা সামান্য হাসল। আফনান বলল, মায়ের কাছে তাহলে এজন্যে নিয়মিত আসা হতো? কি জন্যে? যারা তাকালো। ওকে তাকাতে দেখে আফনান নিজের দৃষ্টি দিয়ে যেন ওর দৃষ্টিকে আটকে ফেলল। যারা চোখ নামাতে পারছিল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে আফনান ভারী স্বরে বলল, তুমি এখনো সেই ছোট্টবেলার যারাই আছো। আর আপনি? আমি তো বড় হয়ে গেছি, দেখছো না, দাড়ি গোঁফ। আফনান হেসে হাত দিয়ে ইঙ্গিতে বোঝালো। যারাও হেসে ফেলল। তারপর বলল, আপনার থুতনিতে একটা কাটা দাগ ছিল না, সেটা দাড়ির নিচে চলে গেছে, দেখতে চাও? যারা মাথা নাড়ল। না থাক, চাইলে দেখতে পারো। না পরে। ঈশার নামাজ পড়া হয়েছিল? জি। ফজর পড়তে ওঠা হয় নাকি নাক ডাকিয়ে ঘুমানো হয়? যারা দ্বিধা জড়িত কণ্ঠে বলল, সবসময় পারি না, মাঝে মধ্যে মিস হয়ে যায়, এখন থেকে আর হবে না ইনশাআল্লাহ। আফনান বলল। কথা বলতে বলতে যারা নিজের ডান হাতটা ঘাড়ে রাখল। আফনান সেটা লক্ষ্য করে বলল, কি ঘাড় ব্যথা করছে? না সামান্য, এসো ঘাড় ম্যাসাজ করে দেই। আরে না না। যারা লজ্জায় একদম জড়সড় হয়ে গেল। আফনান হঠাৎ হাত বাড়িয়ে যারার হাতটা নিজের মুঠোয় নিয়ে নরম সুরে বলল, একা একা এত কষ্ট করেছ, আমাকে জানতেও দাওনি? যারা উত্তর দিল না। আফনান ফের বলল, একটু জানালে কি হতো? কিভাবে জানাবো, আপনি তো মাকেও তো বলতে পারতে। আপনার মনের খবর না জেনে। হ্যাঁ এটা ঠিক, আমার মনের খবর না জেনে তুমি এগোবে কিভাবে? আমি তো মাত্র গতকালই জেনেছি সবকিছু। মাথাটা গরম হয়ে গিয়েছিল শুনে। কেবল মনে হচ্ছিল যে করেই হোক ওই অসম বিয়ে ঠেকাতে হবে। অসম কেন বলছি বলো তো? কেন? তুমি বাস্তবিক একজন ডাক্তারি পড়ুয়া মেয়ে হলেও মনে মনে তুমি একজন দিন মেনে চলা নারী। তোমার এই খবরটা তো আমার অজানা নয়। পরিস্থিতির ফাঁদে পড়ে প্রপার দিন মেনে চলা তোমার জন্য কঠিন ছিল, এটাও বুঝি। তাই কথাটা শোনার পরে মনে হলো বলে জারার দিকে তাকিয়ে থেমে গেল।
তুমি বোধহয় কমফোর্ট ফিল করছো না, পা তুলে আরাম করে বসো তো, এরকম ছাত্রী সেজে বসেছ কেন? যারা একটু নড়েচড়ে হেলান দিয়ে বসতে গেলে আফনান আজ নিজ হাতে ওর পা দুটো ধরে বিছানায় তুলে দিল। বলল, কিছু খাবে? পানি? থাক, আমি নিয়ে নেব, আপনার কষ্ট করতে হবে না। কেন, আমি দিলে ক্ষতি কি? বলে আফনান উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। যারার হাতে তা দিলে যারা মৃদু শব্দে বলল, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, তুমি একটু বিশ্রাম নাও, এই ফাঁকে আমি বরং আম্মার সাথে একটু কথা বলে আসি, চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো। যারা সোজা হয়ে বসার আগেই ওর কাপড়টা এগিয়ে দিল আফনান। যারা মনে মনে ভাবল, লোকটাকে বাইরে থেকে দেখতে যতটা কঠোর মনে হয়, ভেতরে সে ততটাই নরম। আফনান বেরিয়ে গেলে যারা পোশাক বদলে একদম ঘরোয়া হয়ে গেল। একটু পর আফনান ঘরে এলো হাতে একটা বক্স নিয়ে, তাতে বিভিন্ন শুকনো খাবার, পিঠা, সন্দেশ। যারার দিকে তাকিয়ে প্রথমে একটু থমকে গেল, নিজেকে দ্রুত সামনে নিয়ে বলল, পোশাকটাতে তোমাকে কিন্তু বেশ মানিয়েছে, মাশাআল্লাহ। যারা কোনো উত্তর করল না। আফনান ওর সামনে এসে বসে যারার হাত ধরে ওকে বসিয়ে বলল, তুমি আমার কাছে কতটুকু কি আশা করো আমি জানি না। আমি হয়তো তোমাকে বিলাসী জীবন দিতে পারবো না বা ইউরোপ আমেরিকা ঘোরাতে নিয়ে যেতে পারবো না, তবে ওই জীবন আমি কখনোই চাইনি আফনান। আফনানের কথা শেষ হবার আগেই বলল যারা, বলেই সাথে সাথে জিভ কেটে বলল, সরি, আপনার নাম বলে ফেললাম, এতে গুনাহ হলো না তো? আফনান শব্দ করে হেসে বলল, না, ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তুষ্টি বা অসন্তুষ্টি বুঝতে পারতেন কিভাবে জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি কখন আমার উপর খুশি থাকো আর কখন অখুশি থাকো তা আমি বুঝতে পারি। তুমি আমার উপর খুশি থাকলে বলো মুহাম্মাদের রবের কসম, আর অসন্তুষ্ট থাকলে বলো ইব্রাহিমের রবের কসম। এ থেকে একটা ইজমা প্রতিষ্ঠিত হয়েছে যে স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করতে পারে, তবে উচ্চারণ করা আর ডাকার মধ্যে একটা পার্থক্য তো রয়েছে। তাহলে উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে ডাকতেন? যারা প্রশ্ন করল। আল্লাহ রসুল বলে ডাকতেন, সম্বোধন করতেন। ও আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, আমার দেশ বিদেশ ঘুরে বেড়ানো বা বিলাসী জীবনযাপনের প্রতি এতটুকু মোহ নেই। বিশ্বাস করুন, আমি প্লেনে করে সুইজারল্যান্ড ভ্রমণের চেয়ে আপনার সাথে নৌকা ভ্রমণ করতে বেশি পছন্দ করব। সত্যি বলছে। আলহামদুলিল্লাহ, তোমার এ জাতীয় পছন্দগুলো আমাকে জানিও তো, আমি সাধ্যমতো সেগুলো পূরণ করতে চেষ্টা করব। যারা এবার হেসে ফেলল। আফনান বক্স খুলে একটা সন্দেশ বের করে যারার মুখে দিলে যারা তা অর্ধেক কামড় দিয়ে নিল। বাকি টুকরোটা আফনান নিজের মুখে চালান করে দিয়ে বলল, স্ত্রীর মুখে খাবারের একটি লোকমা তুলে দেওয়াও একটি সদকা। এভাবে গল্পে কথায় রাত ভোর হয়ে এলো। আফনান জানালো একটু পরেই আজান হবে। যারা ঘরেই নামাজে দাঁড়ালো আর আফনান মসজিদের উদ্দেশ্যে পা বাড়ালো। বাড়ি ফিরে দেখলো যারা গভীর ঘুমে তলিয়ে গেছে। আফনান মুচকি হেসে ওর গায়ে কম্বলের অর্ধেকটা চাপিয়ে দিয়ে নিজেও একপাশে শুয়ে পড়ল। বেশ একটু লম্বা করেই ঘুম ভাঙল যারার। চোখ মেলতে দেখলো ও আফনানের বাহুর উপর শুয়ে আছে, আর আফনান ডান হাতটা ভাঁজ করে মাথার নিচে রেখে চিত হয়ে ঘুমিয়ে আছে। যারা গালে হাত রেখে ওকে কিছুক্ষণ দেখল, তারপর ওর দাড়িতে হাত দিতে গিয়েও হাত সরিয়ে নিল। তারপর আস্তে করে উঠে পড়তে গেলে বাধা পেল। আফনান চোখ বন্ধ করেই বলল, থাকো না কিছুক্ষণ। এমা, আপনি কখন জাগলেন? যখন তুমি আমাকে দেখছিলে তখন। এটা কিন্তু অন্যায়, ভান করে থাকাটা আর চুরি করে কাউকে দেখাটা বুঝি খুব ন্যায়। যারা চুপ হয়ে গেল। আফনান মৃদু স্বরে বলল, তখন না আমার থুতনিতে কাটা দাগটা দেখতে চেয়েছিলে? গভীর হয়ে কেটে গিয়েছিল। ছোটবেলায় আপনি অনেক ডান পিটে ছিলেন। এখন নেই। কে বলল? দাগটা কোথায় ছিল মনে আছে? সম্ভবত বাঁ পাশে। খুঁজে দেখো তো পাও কিনা। যারা লজ্জিত হেসে আফনানের মুখে হাত রাখল। সপ্তাহখানেক পরেই মাদ্রাসা খুলে গেল। আফনান এবার নাজারা আর যারাকে সাথে নিয়েই রাজশাহী চলে এলো। মাদ্রাসা ঘুরে দেখে তো যারা মুগ্ধ। মাদ্রাসাটা আরও যুগোপযোগী আর আধুনিকীকরণের কিছু পরামর্শ দিল আফনানকে। মহিলা বিভাগের শিক্ষিকাদের সাথে কথাবার্তায় মোটামুটি দিনটা কেটে গেল ওর। রাতের শোবার সময় যারা আফনানকে বলল, একটা অনুরোধ করতে চাই, রাখবেন? ইনশাআল্লাহ, বলেন শুনি। আমি কয়েকটা দিন এখানেই থাকতে চাই আপনার সাথে। এখনই ঢাকায় যেতে চাচ্ছি না। সে কি, তোমার ইন্টার্নির কি হবে? হবে না, প্লিজ, আপনাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, বলে আফনান হঠাৎ উঠে পড়ল। যারা ওর পাঞ্জাবির কলার মুঠোর মধ্যে ধরে রেখে বলল, এখন আবার কোথায় যাচ্ছেন? একটা জরুরি কাজ আছে, আসছি আমি। যারা হাত সরিয়ে নিল, আফনান বেরিয়ে গেল। আফনানের অপেক্ষায় থাকতে গিয়ে চোখটা লেগে আসছিল যারার। এমন সময় কানের কাছে আফনানের ডাক শুনে মুখ ঘুরিয়ে তাকালো। আফনান ওকে দুহাতে টেনে তুলল, এসো আমার সাথে। এত রাতে কোথায় যাব? আহা, এসোই না। হাঁটতে হাঁটতে কয়েকবার জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি আমরা? নৌকা ভ্রমণে। কি, এত রাতে? রাতের মজাটা অন্যরকম, না গেলে বুঝবে না। নৌকায় সুন্দর একটা চাদর বিছানো হয়েছে। যারা বসে চারদিকে তাকাতেই মুগ্ধ হয়ে গেল। বিরাট ঝিলটার ওপর চাঁদের আলো প্রতিফলিত হয়ে অপূর্ব দেখাচ্ছে। আপনি নৌকা বাইতে পারেন? যা পারি মোটামুটি মন্দ না, কাজ চলে। ইস, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক। যারা মুগ্ধ হয়ে বলল, আইয়ামে বীজ শুরু হয়েছে। জবাবে আফনান বলল, ঘণ্টাখানেক ঝিলটা ঘুরে ওরা
অপর পারে নেমে গেল। জারার হাত ধরল আফনান। এদিক দিয়ে এসো। ওদিকে কোথায় যাব? তুমি বড় বেশি প্রশ্ন করো। আমার সাথে যেতে আপত্তি আছে? যারা হেসে বলল, একদম না, চলুন দুজনে হারিয়ে যাই, পরিবেশটা দারুণ লাগছে। এদিকের পথটা হাঁটার জন্য একটু কষ্টকর, প্রচুর ঝোপঝাড়। জুতাটা খুলে আমার হাতে দাও। না থাক, আমি হাঁটতে পারবো। একটা সরু মেঠো পথ ধরে দুজনে হাঁটতে হাঁটতে একটা জীর্ণ কুটিরের সামনে এসে দাঁড়ালো। আফনান ডাক দিতেই কুটিরের ভেতর থেকে এক অশীতিপর বৃদ্ধা বেরিয়ে এলো। আফনানকে দেখে তার মুখে বিস্তৃতি হাসি দেখা দিল। সে খুব খুশি হয়ে এগিয়ে এসে জারার হাত ধরে বলল, এইটা কি আমাকে আম্মা জান? জি বুড়িমা, ওকে একটু গ্রাম দেখাতে নিয়ে বেরিয়েছি। বুড়ি খুব খুশি হয়ে জারাকে টেনে ভেতরে নিয়ে গেল। তারপর দুজনকে বসিয়ে রেখে ছোট নাতনিটাকে ঠেলে তুলল। আফনান বাধা দিল, সে শুনল না। নাতিটা আফনানকে দেখে হেসে সালাম দিল। ওদের দাদি নাতির তৎপরতা দেখে জারা আফনানকে বলল, এরা আপনাকে খুব ভালোবাসে। আফনান কিছু বলার আগেই বুড়ি শতমুখে আফনানের প্রশংসা করতে শুরু করলো। কিভাবে আফনান তার চিকিৎসা করিয়েছিল, তার নাতিটাকে এই চায়ের টং ঘর বানিয়ে দিয়েছে, দোকান করে দিয়েছে, সে এতদিনে না খেয়ে মরত যদি আল্লাহ আফনানকে না পাঠাতো, ইত্যাদি বলেই যেতে লাগলো। আফনান তাকে থামালো। একটু পরেই গুড় নারকেলে মাখানো এক বাটি মুড়ি আর গুড়ের চা পরিবেশন করলো ওদের সামনে। আফনান বলল, এত রাতে এসব ঝামেলা করতে গেলে কেন বুড়িমা? এটা কোনো ঝামেলা না গো বাপ, তুমি নয়া বনিয়া মোর ঘরে আসিস। আমি বড্ড খুশি হয়েছি। সন্ধ্যাকালে আইলে ভাত খাওয়াই দিতে পারতাম। পরম তৃপ্তি নিয়ে যারা গুড় মুড়ি খেলো। ওর কাছে খুব ভালো লাগছে সবকিছু। বুড়ি বারবার অনুরোধ করলো রাতটা তার এখানে থেকে যাবার জন্য। আফনান বলল, আজ না বুড়িমা, আরেকদিন আসবো ওকে নিয়ে, তখন থাকবো। আসবা কিন্তু বাপ, কথা দাও। ইনশাল্লাহ আসবো, সেবার তোমার হাতে ছোট মাছের চচ্চড়ি খেয়ে যাব। বুড়ি ভেজা চোখে ওদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল। নাতিটাকে বলেছিল ওদের নৌকা চালিয়ে পৌঁছে দিতে, কিন্তু আফনান বাধা দিল। বুড়ি শতমুখে দোয়া দিতে লাগলো জারাকে। নৌকায় বসে যারা বলল, ওনাকে কিছু টাকা দিতে পারলে ভালো হতো। আফনান চারদিক তাকিয়ে বলল, দিয়েছি। তাই নাকি? কখন দিলেন? সারাক্ষণ তো আপনার সাথেই ছিলাম, দেখলাম না তো। দানের নিয়ম হচ্ছে ডান হাত দান করলে বাম হাত জানবে না। যারা চারদিক তাকিয়ে খুশিতে দুহাত দুদিকে মেলে দিয়ে বলল, উফ, অসাধারণ লাগছে, মনে হচ্ছে এভাবেই ঘুরতে থাকি, বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। আফনান হাহা করে হেসে উঠল। পরদিন রাতে ঘুমোবার সময় যারা আফনানের বুকে মুখ গুজে বলল, কাল রাতের জার্নিটা সারা জীবন মনে থাকবে। আফনান হেসে বলেছে, এখনই তো নস্টালজিক হওয়ার কিছু নেই, আবার আরেকদিন যাব তোমাকে নিয়ে। সত্যি? এখন চলো, আজ রাতের মিশনে নামি। মানে? আরে আসোই না, বলে যারার হাত ধরে বাইরে নিয়ে এলো। যারা অবাক হয়ে গেল যখন দেখলো আফনান ওকে সাইকেলে নিয়ে ঘুরবার প্ল্যান করেছে। যারা তো হাসতে হাসতে শেষ। যখন সে সাইকেলে চাপলো, ভয়ে আফনানকে আঁকড়ে ধরবো। প্লিজ নামান আমাকে, পড়ে যাব। চুপ করে টাইট হয়ে বসে থাকো, শখ বলে কথা। আফনান ওকে নিয়ে পুরো পুকুর পাড়টা দুবার চক্কর খেল। রাতের নীরবতাটা ওদের মিহি গুঞ্জনে মুখর হয়ে উঠল। সারাদিন কলেজ মাদ্রাসা শেষে প্রতিবারেরই কিছু না কিছু অ্যাডভেঞ্চারের স্বাদ পায় যারা। জীবনটা ওর কাছে সম্পূর্ণ অন্যরকম রোমাঞ্চকর হয়ে উঠল। সে এখন ঢাকা ফিরে যাবার নামটাও নেয় না। আফনান নিজেই ঘোষণা দিল আগামী সপ্তাহে ঢাকা যাবে ওরা। যারা গাল ফুলিয়ে বলল, এত কিছু হলো, সাঁতারটাই শেখা হলো না। আফনান ওর মাথায় মৃদু চারটি মেরে বলল, আজ হবে। ইস, একদিনেই? আমি শেখালে একদিনেই হবে। সত্যি সত্যি রাত 11:30টার দিকে আফনান ওকে বাড়ির লাগোয়া ঘাটে নিয়ে গেল। আজ সেদিনের মতো চাঁদ নেই বলে পুকুর পাড় অন্ধকার। যারা সব হয়ে আফনানকে আঁকড়ে ধরল। যদি অন্ধকারে ডুবে মরি তো? কি যে বলো না, এই পুকুরে কোমর পানি। এসো। গ্রীষ্মকালের দিন, গা ভেজাতে কোনো কষ্টই হলো না। তবে একবার আফনানের হাত ফসকে ঝুপ করে পানিতে পড়ে কয়েক ঢোক পানি খেয়ে যারা রেগে গেল। আর শিখবে না সে সাঁতার। অবশেষে আফনান সরি টরি বলে আবার শেখানো শুরু করলো। ঢাকা যাবার আগের দিন যারা সামনে হাঁচি দিতে লাগলো। আফনান হেসে বলল, এ কি অবস্থা? এইটুকুতে ঠান্ডা লেগে গেলে সাঁতার শিখবে কি করে? সব দোষ আপনার। সাঁতার শেখানোর নাম করে আমাকে পানিতে নামিয়ে কি জানি না, যান। আফনান হাহা করে হেসে উঠল। পরদিন ঢাকা ফিরে এলো ওরা, কিন্তু গ্রামের সেই মধুর স্মৃতিগুলো যারাকে তাড়িয়ে বেড়াতে লাগলো। সে রাজশাহী যাবার জন্য অস্থির হয়ে উঠল। পরে স্থির হলো প্রতি সপ্তাহের 3 দিন সে রাজশাহীতে থাকবে, আর তখন সেখানে রোগীও দেখবে। মাদ্রাসা লাগোয়া চেম্বার খোলা হলে সপ্তাহের সেই দিনগুলোতে মহিলা রোগীরা ভিড় করতে লাগলো সেখানে। গ্রামে যারা মোটামুটি আম্মাজান হিসেবে বেশ খ্যাতি পেয়ে গেল, কারণ আম্মাজান শুধু রোগী দেখেন না, সাথে করে ঔষধপত্রও ফ্রিতে দিয়ে থাকেন। খবর ছড়িয়ে পড়তে সময় লাগলো না। গ্রামের পাশ থেকেও রোগীরা ভিড় জমাতে লাগলো। যারা নিজেই এখন কঠোর পর্দা মেনে চলে। দিনের অর্ধেকটা সময় রোগী দেখে কাটায়। কিছুটা সময় মাদ্রাসার প্রশাসনিক দিকটা দেখে, বাকিটা সময় স্বামী আর সংসারে ব্যয় করে। চমৎকার এক অর্থপূর্ণ জীবন সে লাভ করেছে, যে জীবনের শুরুতেও আফনান, শেষেও আফনান। একে একে 3টি সন্তানের জননী হয়ে গেল যারা।
সে এখন পুরো দস্তর পর্দানসীন জীবনযাপনে অভ্যস্ত হয়ে গিয়েছে। বেশিরভাগ সময় সে এখন রাজশাহীতেই থাকে। মাদ্রাসার মহিলা বিভাগের প্রধান হিসেবে নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছে। পাশাপাশি চেম্বার আর রোগী তো আছে, তবে সবকিছুর উপরে সে তার সংসার জীবনকে প্রাধান্য দিয়েছে। তার ফলাফলও মিলেছে। 3 জন ছেলেই পড়াশোনায় শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছে। 3 পুত্রই কোরআনের হাফেজ। বড় ছেলেটা এবার মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে মদিনা চলে গেল। ছোট দুটো সে পথের অনুসরণেই চলেছে। গর্বে যারার বুক ভরে ওঠে। মহান রব্বুল আলামিন তাকে এক বরকতময় সংসার দান করেছেন। সে এখন শুধু আফনানের স্ত্রী নয়, তার জীবনে চলার পথের প্রেরণা দেয়নি, তার সহকর্মী সহমর্মী, আবার একই সাথে তার প্রেমিকা আর সহধর্মিনীও। এমন জীবন দান করার জন্য সে প্রতি মুহূর্তে রব্বুল আলামিনের কাছে পরম শকর আদায় করে। এদিকে আনান আর নিমরার জীবনে আজানের পাশাপাশি আয়ান আর আরিনীর জন্ম ওদের পরিবারটাকে আরও প্রাণোচ্ছল করে তুলল। আয়ান আর আরিনী দুজন যমজ ভাইবোন হলেও ওদের যাবতীয় আদর আহ্লাদ বড় ভাই আজানের কাছে। আজানও যথাসাধ্য ছোট ভাই বোনদের আবদার রক্ষা করার প্রাণপণ চেষ্টা করে। আর আনানের বয়স বাড়লেও তার ছেলে মানুষই এতটুকু কমেনি। আনান এখনও নিমরাতেই বিভোর।